বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তোর মতো সামান্য 2 টাকা মেয়ের জন্য আমি আমার ভালোবাসা ছেড়ে দেবো ভেবেছিস? মেহু আব্দুল্লাহ এত সস্তা? তোর জন্য যদি হৃদ আমার না হয় তাহলে আমি তোকেও ছাড়বো না, জানে মেরে দিব তোকে। আমি আমার ভালোবাসা না পেলে তোকে পেতে দেব? 3 বছরের রিলেশন আমাদের, এত সহজে ছেড়ে দেব হৃদকে? তাও তোর মতো সস্তা নারীর জন্য? হৃদ খানকে কি দেখিয়ে বশ করলি? তোর শরীর দেখিয়ে? তোর এই কচি শরীরের সাথে হৃদ জাস্ট 2 দিন নিবে, তারপর তারপর তো তোর কি হবে? তোর কি মনে হয় হৃদ খান সারা জীবন তোর সাথে সংসার খেলবে? হৃদ খান এক জিনিস 2 বার ইউজ করে না, তাহলে তোকে সারা জীবন ইউজ করবে কিভাবে? জাস্ট 2 দিন তোর শরীর ভোগ করবে, 3 দিনের দিন ঠিক আবার আমার কাছেই চলে আসবে, দেখিস তুই। হৃদের প্রতি মায়ের অগাধ বিশ্বাসের পাহাড় ভাঙতে পারল না মেহুর লবডাব কথায়, বরং মায়ের চোখের মুখে ফুটে উঠল মেহুর জন্য আর অশেষ ক্রোধ। মায়ের রাগান্বিত চোখ দুটোতে প্রকাশ পেল মেহুর প্রতি তীব্র অবিশ্বাস। হৃদ মানে মায়ের কাছে অগাধ বিশ্বাস। এবার হৃদ যা বলবে তাই সত্য মায়ের জন্য, বাকি সব মিথ্যা। হৃদ মায়াকে বলেছে মেহুর সাথে তার কোনো সম্পর্ক নেই মানে নেই, আর এটাই মায়ের বিশ্বাস। মায়া কেন তার মিস্টার ভিলেনের কথা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবে না? বিশ্বাস, গাঢ় অবিশ্বাস থেকে মায়া শক্তি খাটিয়ে প্রাণপণে ধাক্কা দেয় মেহুকে, নিজের থেকে সরালো। আকস্মিক ঘটনায় মেহু 2 কদম পিছিয়ে যেতে মায়া রাগান্বিত গলায় চেঁচালো, একদম বাজে কথা বলবেন না আপনি। উনি আমাকে বলেছে আপনার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। নেই মানে নেই, আমি বিশ্বাস করি ওনাকে। উনি যা বলবে তাই সত্য। আপনি মিথ্যা বলছেন। আর আমি ওনার প্রেমিকা নই, বউ হই, যে 2 দিন পর ওনার মন ভরে গেলে আমাকে ছেড়ে চলে যাবে। ব্রেকআপ শব্দটা প্রেমিকার জন্য থাকে, বউদের জন্য না। আমার বিশ্বাস উনি আমাকে ছাড়বেন না। মায়ের অগাধ বিশ্বাস খানিকটা নড়ে ওঠে মেহু। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ওঠে শব্দ করে। হাসতে হাসতে হাতের হকি স্টিকটা ফ্লোরে ফেলে দিয়ে লাফিয়ে উঠে বসে গাড়ির ডিক্কির উপর। পা নাচিয়ে মায়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, লাইক সিরিয়াসলি, একজন গ্যাংস্টার অর্থাৎ কালো দুনিয়ার মালিক হৃদ খান, যার রন্ধ্রে রন্ধ্রে ক্রিমিনাল বুদ্ধি, তুমি তার কথা বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করছো? ওয়াও! হৃদ খান সম্পর্কে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হৃদ খানের চুল পরিমাণ বুদ্ধি তোমার সারা মগজে নেই। হৃদ খান এমন একটা জিনিস যে চোখের সামনে দেখেও হাত বাড়িয়ে ছোঁয়া যায় না, ধোঁয়াশা লাগে। কোথা থেকে আসলো, কোন দিকে গেল, সব কিছুই গোলক ধাঁধা। আর তুমি সেই হৃদ খানকে বিশ্বাস করছো? লাইক সিরিয়াসলি? তীব্র বিশ্বাসে পুনরায় শক্ত গলায় বলল মায়া, হ্যাঁ, আমি ওনাকে বিশ্বাস করি, কারণ উনি আমাকে ভালোবাসেন। আচ্ছা, তাই বুঝি? মুখে কখনো বলেছে হৃদ খান তোমাকে ভালোবাসে? সবকিছু মুখে বলতে হবে? আমি বুঝি উনি আমাকে ভালোবাসেন। ওহ গড, তোমার হাঁটুর সমান বয়স, অথচ বোঝার চেষ্টা করো কাঁধ সমান। উফ, আমাকে 1000 বার মুখে ভালোবাসি ভালোবাসি বলেও সে তোমাকে বিছানায় নিতে চাচ্ছে। আমি বাধা দিতে পারছি না, তার ক্ষমতার দাপটে, আর তুমি তাকেই বিশ্বাস করছো? মেয়র এত বোঝানোর পরও মায়ের বিশ্বাস নড়ল না হৃদের উপর থেকে, বরং অগাধ বিশ্বাসে মায়ের শক্ত গলায় পুনরায় শুধালো মেহুকে, হ্যাঁ, আমি সারা জীবন ওনাকে বিশ্বাস করব। উনি হৃদ মানেই আমার কাছে ভালোবাসার স্থান। আমি আপনার মিথ্যা কথাগুলো কেন শুনবো? মেয়র হাসি থেকে খানিকটা স্বাভাবিক হয়। হৃদের প্রতি মায়ের অগাধ বিশ্বাসটা ধরতে পেরে মাইন্ড গেম খেললো কৌশলে। মায়াকে আঘাত করলো সেটা হৃদের কান অব্দি চলে যাবে, তাতে মেহুর হৃদকে পাওয়া হবে না। আর তাছাড়া হৃদও মেহুকে ছাড়বে না, জানের রিস্ক হয়ে যাবে মেহুর জন্য আপাতত মাকে আঘাত করলে। মেহু গাড়ির উপর পা ঝুলিয়ে বসে কৌশল অবলম্বন করলো মায়ের প্রতি। স্বাভাবিক স্বতঃস্ফূর্ত গলায় বলল, বেশ, তোমার কথা রইল। আপাতত আমাকে বিশ্বাস করার দরকার নেই তোমার, তবে তুমি চাইলে নিজেই পরীক্ষা করে নিতে পারো। হৃদ খান নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করে না, তোমাকেও না। কখনো ভেবেছো হৃদ খান সেদিন এতগুলো গুন্ডার সামনে
তোমার সামনে, পুরো দুনিয়ার সামনে আমাকে কেন নিজের প্রেমিকা বা হবু বউ বলে পরিচয় দিয়ে করিয়ে দিল? তুমি তো হৃদের বউ, তাই না? তাহলে হৃদ তোমাকে ছাড়া আমাকে কেন দুনিয়ার সামনে বউ বলে পরিচয় দিল? তোমাকে কেন পরিচয় করাতে চায় না? ভেবেছো কখনো সেটা? মায়া এবার খানিকটা নড়ে চড়ে ওঠে। সত্যি সত্যি হৃদ কেন সেদিন মায়াকে নিজের বউ না বলে মেহুকে বলেছিল সেটা মায়ার জানা নেই। হৃদও মায়াকে খুলে বলেনি কারণটা। অজ্ঞাত মায়া খানিকটা চমকালো, ভরকালো, ভয়ার্ত হলো মেহুর যুক্তিতে। মেহু মায়ার ভয়ার্ত ফেস দেখে খানিকটা মিষ্টি হাসলো, পুনরায় বলে উঠল, দেখো, হৃদের সাথে আমার সম্পর্ক ছোট থেকেই, মানে তোমার জন্মের আগ থেকে। হৃদের মা মানে আমার ফুপি আমার আর হৃদের বিয়ে ছোটবেলায় ঠিক করে গিয়েছিল। ওনার মরার আগে আমি ওনার পছন্দ ছিলাম হৃদের বউ হিসেবে। সেই জন্য হৃদ আমাকে সব জায়গায় নিজের বউ বলে পরিচয় দেয়, তোমাকে নয়। হৃদ নিজের মাকে অনেক ভালোবাসে, সেই জন্য সে আমাকেও ভালোবাসে। তুমি হৃদের দাদা দাদির পছন্দ করা বউ ছিলে, সেই জন্য হৃদ তোমাকে প্রথমে মানতে চায়নি, ডিভোর্সও দিল। তখন আমার সাথে হৃদের প্রেমের সম্পর্ক চলছিল। হৃদ বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে আমার কাছেই আসতো। গভীর প্রেম যাকে বলে। যাই হোক, আজকাল হৃদের কচি দেহের প্রতি টান অনুভব হচ্ছে, সেই জন্য তোমাকে ইউজ টু করে ছুঁড়ে ফেলে দেবে। তোমাকে সতর্ক করলাম, সাবধান হয়ে যাও, হৃদের জীবন থেকে সরে দাঁড়াও, নয়তো তোমার করার কিচ্ছু থাকবে না। কারণ হৃদ খানের সকাল বিকাল রাতটা আমার সাথে কাটায়। মায়ের বিশ্বাস খানিকটা নড়ে চড়ে উঠল মেহুর পরপর কথায়। সত্যি হৃদ মাকে দুনিয়ার সামনে আনতে চায় না, কিন্তু কেন আনতে চায় না? তবে কি হৃদ সত্যি মেহুকে নিজের বউ করতে চায় বলে মাকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে চাচ্ছে? হৃদ নিজের মাকে প্রচুর ভালোবাসে, সেটা জানে মায়ে। নিজের মায়ের ভালোবাসা তাগিদে যে হৃদ সবকিছু করতে পারে সেটাও বুঝে মায়া। মেহু আব্দুল্লাহ হৃদের মায়ের পছন্দ হলে মাকে ছেড়ে দেওয়াটা হৃদের জন্য অস্বাভাবিক কিছু হবে না। তাছাড়া মায়া যতটুকু জানে ছোট থেকেই নাকি হৃদের মায়াকে বিয়ে করা নিয়ে তীব্র নাকচ ছিল। এমনি মায়া খান বাড়িতে আসার পর হৃদের হাতে তীব্র আঘাত করেছিল সে। বিয়েটা বাতিল করেছিল, পুনরায় আবার বিয়ে করেছে। কি মায়ার শরীর ভোগের জন্যে? তাহলে কি সত্যি মায়ের মিস্টার ভিলেন মায়াকে 2 দিন পর ছেড়ে দিবে? মায়ের জন্যে তার মিস্টার ভিলেনের ভালোবাসাটাও কি মিথ্যে? মায়া গলা ভারী হয়ে চোখ দুটো জলজল করে উঠল টইটুম্বর অশ্রুতে। গাল গড়িয়ে নিচে পড়তেই মায়া 2 হাতে গাল মুছতে মুছতে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি না আপনাকে। আপনি মিথ্যা বলছেন আমাকে। উনি আমাকে বলেছেন উনি আমার সাথেই সারা জীবন সংসার করবেন। আমি বিশ্বাস করি ওনাকে। ওকে, বেশ, তাহলে একবার পরীক্ষা হয়ে যাক, কে সত্যি বলছে কে মিথ্যে। কি বলো? কি পরীক্ষা? তুমি হৃদকে গিয়ে বলবে তোমাকে আনুষ্ঠানিকভাবে দুনিয়াকে জানিয়ে দ্বিতীয়বার বিয়ে করতে। যদি হৃদ রাজি হয় তাহলে বুঝতে হবে আমি মিথ্যে বলছি, আর যদি হৃদ রাজি না হয় তাহলে মনে করবে আমার প্রতিটা কথাই সত্য এবং তুমি আমাদের জীবন থেকে সরে দাঁড়াবে। কি, রাজি? মায়ের হৃদের প্রতি অগাধ বিশ্বাস রেখে কষ্টে ভারী কণ্ঠে সম্মতি জানালো মেহুকে। ঠিক আছে, আমি রাজি। চলে যাব আমি আপনাদের জীবন থেকে। কিন্তু যদি উনি আমাকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হয় তাহলে আপনিও কিন্তু আমাদের জীবনে আসতে পারবেন না। মেহু খানিকটা শব্দ করে হেসে বলে ওঠে, আগে রাজি করো হৃদকে, তারপর শর্ত দিও আমাকে। হৃদের রন্ধ্রে রন্ধ্রে পরিচিত আমি, তোমাকে সে কখনো দুনিয়ার সামনে বউ বলে পরিচয় দিবে না আমাকে ছাড়া। আর একটা কথা, আমাদের মধ্যে এতক্ষণ যাবৎ ধরে যে ডিল হয়েছে সেটা তুমি আর আমি ছাড়া যেন দ্বিতীয় কেউ না জানি, কারণ এই ডিলটা হৃদের কানে গেলে ক্ষতি কিন্তু তোমারই হবে। সেই জোর করে হয়েও তোমাকে তার শিকার বানাবে, তখন তুমি পালানোর সুযোগও পাবে না। তাই তোমার ভালোর জন্যই বলছি, আপাতত চুপ থাকো, দেখো কি হয়। হৃদ কি বলে সেটা শোনো, তারপর না হয় কথাগুলো বলো। কি বলো? আচ্ছা, আমি কাউকে বলবো না, কিন্তু আমার বিশ্বাস উনি আমাকে আবারও বিয়ে করবেন। পুরো দুনিয়াকে জানিয়ে দেখিয়ে আপনি। ও, আমি তো দেখার জন্যই ওয়েট করছি সুইটহার্ট। যাও যাও,
গিয়ে হৃদের সাথে কথা বলো তোমার বিয়ের ব্যাপারে। যাও। মেহুর ফাঁদে বরাবরই পা দিল মায়া। হৃদের উপর অগাধ বিশ্বাস নিয়ে চলে এলো সেখান থেকে। মেহু গাড়ির ডিক্কি থেকে লাফিয়ে নেমে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসতেই পিছন থেকে কেউ শীষ বাজাতে বাজাতে সেখানটায় হাজির হলো। মেহু ঘুরে লোকটিকে দেখে বলল, মনে হচ্ছে প্ল্যানটা কাজে দেবে। মেহুর পাশের লোকটি ঠোঁট প্রসারিত করে রহস্যময় হেসে বলে, অবশ্যই দিবি, কারণ জাল চিরে মাছ বের হওয়ার সম্ভাবনা থাকে, লোহা কেটে নয় বেবি। তীব্র অপেক্ষার প্রহর গুনিয়ে গুনিয়ে বসে আছে মায়া। কখন হৃদ বাসায় ফিরবে আর কখন মায়ের জমানো কথাগুলো হৃদকে বলবে। রাত 10টা, 11টা, 12টার দিকে ক্লান্তিময় শরীরটা নিয়ে বাসায় ফিরল হৃদ। কলিং বেল বাজতেই জাগ্রত মায়া গিয়ে দৌড়ে দরজা খুলে দিল। হৃদ মায়াকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে খানিকটা চমকে উঠে হাত ঘড়ির দিকে তাকালো। রাত 12টা অবধি তার বউ জেগে। আগে বিষয়টি আশ্চর্যজনক দেখালো হৃদের কাছে। তারপরেও হৃদ কিছু বলল না। দুষ্টুমি ভঙ্গিতে ঝুঁকে টুপ করে মায়ের গালে চুমু খেয়ে নিল। নিজের ক্লান্তিতা দূর করলো মায়ের ডাগর ডাগর চোখের বোকা দৃষ্টিতে। মায়া গালে হাত দিয়ে হৃদের দিকে তাকাতে হৃদ আরও একটা কাজ করলো মায়ের সাথে। মায়ের গাল টেনে টোকা মারলো মায়ের মাথায়। বোকা মায়া হা হয়ে তাকিয়ে রইল হৃদের প্রাণচঞ্চল পদচারণে। হৃদ সামনে হাঁটলো, মায়া পেছনে দাঁড়িয়ে থাকলো হতবাক হয়ে। হৃদ কয়েক কদম সামনে হেঁটে পুনরায় পিছনে ঘুরে তাকালো কপাল কুঁচকে। মায়ের তখনও গালে হাত দিয়ে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ চারিপাশে সূক্ষ্ম নজরে তাকালো। আপাতত আশেপাশে কেউ নেই। সম্পূর্ণ ড্রয়িং রুম ফাঁকা, তবে কিচেন রুম থেকে টুকটাক শব্দ আসছে। হয়তো হেনা খান কিচেনে আছে, হৃদের জন্য রান্না করছে। হৃদ পুনরায় এগিয়ে গেল মায়ার দিকে। হতবাক হেনা খান কিচেনে আছে, হৃদের জন্য রান্না করছে। হৃদ পুনরায় এগিয়ে গেল মায়ার দিকে। হতবাক মায়াকে পুনরায় চমকে দিতে হৃদ দুষ্টুমি করে ঝুঁকে পড়ল মায়ের মুখের উপর। শব্দ করে চুমু খেলো মায়ের অপর গালে। মায়া এবার লজ্জায় তৎক্ষণাৎ মুখ ডেকে নিতে হৃদ মায়ের কানে ফিসফিস করে বলে, বউ আমার স্বামীর জন্য এত রাত পর্যন্ত জেগে আছে ঘুম ছেড়ে। তাকে একটু আদর না করলে আমার পাপ হবে, বুঝলে? বউ আদর করা ফরজ কাজ। আমি কিন্তু ফরজ কাজ আদায় করছি বউ। হৃদের মুখে বউ শব্দটিতে টনক নড়ল মায়ার। এতক্ষণ যাবৎ হৃদের কাজে লজ্জা পেলে এবার মায়ের মাথায় ঘুরপাক খেলো মেহুর বলা কথাগুলো। হৃদ মায়াকে সমাজের সামনে বউ বলে স্বীকৃতি দিবে না। মায়া নিজের মুখ থেকে হাত সরিয়ে হৃদের মুখোমুখি হয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, আমরা বিয়ে করছি কবে? হৃদ মায়ের মুখে হঠাৎ বিয়ের শব্দ বুঝল না, তাই সে বিষয়টি স্বাভাবিকভাবেই নিল। মায়ের কানে নিজে ঠোঁট ছুঁয়ে বলল, আবার কিসের বিয়ে? করেছি তো একবার। মায়া হৃদের নিঃস্বার্থ কণ্ঠে কেঁপে উঠে বলে, হুম, এভাবে না, আমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে কবে? মানে সবাইকে জানি আমরা, আবার বিয়ে করব কবে? মায়ের কথায় হৃদ সোজা হয়ে দাঁড়ায়। আপাতত তার মায়ের কথাগুলো পছন্দ না হলেও বিশেষ একটা পাত্তা দিল না তাতে। বরং মায়া বোঝানোর জন্য দুহাত আজলে মায়ের গাল আঁকড়ে ধরে বলে, আমরা কখনোই আনুষ্ঠানিকভাবে বিয়ে করব না রিত। এইভাবে থাকবে সবকিছু। বারবার বিয়ে পছন্দ না আমার। একবার বিয়ে করেছি, সেটাই যথেষ্ট। আর কি চাই? সেটা চুরি করে বিয়ে ছিল, সমাজের কেউ জানে না আমি আপনার বউ। সমাজের আমি খাই না পড়ি যে আমার বউ আমি সমাজকে দেখাতে যাব? লোক দেখানো বিয়ে আমি কখনো তোমাকে করব না। বিয়ে করার দরকার ছিল, একবার করেছে, ব্যাস শেষ। এই বিয়ের টপিক দ্বিতীয়বার আমার সামনে তুলে ধরবা না, আমার পছন্দ না। যাও এবার আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো, আমি রুমে যাচ্ছি, কেমন? হৃদ মায়ের কপালে সূক্ষ্ম অধর ছুঁয়ে চলে যেতে নাই নিজের রুমের দিকে। কিন্তু অশান্ত মায়ার মনে ঝড় তখনও বাড়ল, বই কমল না। সমস্ত সত্তা কাঁপিয়ে কেঁপে কেঁপে উঠছে মায়ের ভেতর। অস্থির মনে মায়া মেহুর কথাগুলো মনে করে তীব্র ভয়ার্থ হচ্ছে হৃদের উত্তরে। হৃদের প্রতি অগাধ বিশ্বাসটাও যেন নড়ে নড়ে উঠছে এবার হৃদের অগোচরে। তীব্র কষ্টে দলা পাকিয়ে আসছে মায়ের গলা। হৃদের যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় কষ্ট ধরা গলায় বলে, আমার আনুষ্ঠানিক বিয়েটা চাই মিস্টার ভিলেন। দুনিয়ার সামনে, সমাজের সামনে আপনার বউ বলে স্বীকৃতি চাই। আমি লুকোচুরি সংসার চাই না আপনার সাথে, আমার প্রকাশ্যে সংসার চাই। হৃদের পা দুটো থামে। মায়ের মুখে এসব কথাগুলো হৃদের মোটেও পছন্দ হচ্ছে না, বরং রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মায়েকে সকালেও বলেছিল হৃদ যে সে কোনো কিছুর জন্যে না করলে সেটার অবাধ্য না হতে, কিন্তু রাত হতে না হতেই পুনরায় অবাধ্য মায়া। হৃদ ঘুরে তাকিয়ে শক্ত গলায় মায়াকে বলে ওঠে, আজকে আনুষ্ঠানিক বিয়ের কথা বলেছ, আজকে যেন শেষ বলা হয় তোমার মুখে। জীবনের দ্বিতীয়বার আমাকে এসব বলতে আসবে না হৃদ। আমি কিন্তু সহজে মেনে নিব না, সমস্যা হবে তোমার জন্য। এই সমাজ, এই দুনিয়া কারো পরও আমি করি না। আমার সংসার,
আমার মর্জি। আমি লুকিয়ে সংসার করবো নাকি প্রকাশ্য করব, সেটা আমার মর্জি হবে। আমি কারো চাপে পড়ে কিছুই করব না। তাছাড়া আমি তোমাকে এই সমাজে দুনিয়ার সামনে আনতে চাই না কখনোই, আর আনবও না। আমার সাফ সাফ কথা, আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে কখনোই বিয়ে করব না। এবার যাও, কথা না বাড়িয়ে পানি নিয়ে আসো আমার জন্য। আমি রুমে যাচ্ছি। রাত 1:15। আবছা আলোয় আলোকিত কাচের আবদ্ধ বারান্দায় দাঁড়িয়ে নিচ্ছন্নভাবে কথা বলছে হৃদ। গায়ে কালো টি শার্ট, কালো ট্রাউজার জড়ানো, এক হাত পকেটে পুরে অন্য কানে চেপে ধরে মনোযোগ সহকারে ধীরস্বরে ফোনে কথা বলছে সে। হৃদের ব্যস্ত ফোন আলাপি প্রকাশ করছে এই ফোনটি তার জন্য কতটা জরুরি। মায়াবিনের শব্দে হৃদের পিছনে এসে দাঁড়ালো। হৃদকে হারানোর ভয়ে জেঁকে বসেছে মনে। বিশ্বাস আর অবিশ্বাসের খেলাঘরে দহনে পড়ছে মায়ের মন। মন ভাঙা কান্নায় তখনও দু চোখের পাতায় ঘুম নেই। হৃদ মায়াকে বিয়ে করতে চায় না। হৃদের এই ছোট্ট একটা স্বীকারোক্তিতে মায়া এখনো দম মেরে আছে। গুমোট কান্নায় কান্নায় অপেক্ষা করে উপযুক্ত সময়ের জন্য। মায়া হৃদের সাথে পুনরায় এই বিষয়ে কথা বলতে চায়। তাই তখন চুপ থেকে আর কথা বাড়ালো না হৃদের সাথে। হৃদকে ঠান্ডা পানি দিয়ে অপেক্ষা না করে নিঃশব্দে নিজের রুমে চলে এসেছিল ছন্নছাড়া পায়ে। বুক ফাটা তীব্র আর্তনাদে চাপা কান্নাগুলো আটকাতে না পেরে বালিশে মুখ গুজে বিগত সময় ধরে কাঁদলো মায়া। হৃদ মায়াকে চায় না, মেহুকে চায়। এমন একটা ভয় মায়ার মনের মধ্যে ইতিমধ্যে বেশ ঘর করে ফেলেছে হৃদকে নিয়ে। ততক্ষণে হৃদও গোসল সেরে ডিনার করে নিজের রুমে এসে ফোন আলাপে ব্যস্ত হয়ে পড়ল। মায়ার দিকে বিশেষ একটা মনোযোগ দিল না। মায়াকে নিজের রুমে না পেয়ে ভাবলে হয়তো মায়া ঘুমিয়ে পড়েছে। তবে মায়ার রাখা ঠান্ডা পানি পান করেছিল তখন। এরপর থেকে সে বারান্দায় দাঁড়িয়ে ফোন আলাপে মগ্ন, যার দরুন মায়ের উপস্থিতিটাও টের পেল না। গায়ে লেমন কালার জামাটার ওড়নাটা দুই কাঁধ ছড়িয়ে পড়ে মায়ার। ওড়নার একপাশে দুহাতে মুষ্টিবদ্ধ করে বেশ কিছুক্ষণ হৃদের পিছনে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। চোখ মুখ ফোলা ফোলা ভাব অনেকটাই কান্নার ফলে। প্রায় 10 মিনিট সময় হৃদের পেছনে দাঁড়িয়ে থেকে হঠাৎ পেছন থেকে হৃদের টি শার্ট টেনে ধরে শক্ত করে। হৃদ খানিকটা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে আবছা আলোয় চোখে পড়ল নত মস্তিষ্কে মায়াকে। হৃদ কপাল কুঁচকে মায়ের দিকে তাকালো, কিন্তু তখনও টুকটাক ফোন আলাপ চলছিল তার। হৃদ নত মস্তিষ্কের মায়ের দিকে আদুরে এক হাত বাড়িয়ে দিতে মায়া ধীর পায়ে এগিয়ে আসলো হৃদের বক্ষতলে। দু হাতে হৃদের পেট জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো অশান্ত মনে। হৃদ নিজের এক হাত মায়ের পিঠ ওর উপর রাখলো। মায়াকে বুকে জড়িয়ে ধরে আদুরে ঠোঁট ছোঁয়ালো মায়ের মাথায়। মায়া নড়াচড়া করলো না, অশান্ত মনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল হৃদকে জড়িয়ে ধরে। হয়তো হৃদের ফোন আলাপ শেষ হবার অপেক্ষা আছে সে। হৃদ আরও কিছুটা সময় নিয়ে নিজের ফোন আলাপ শেষ করে বারান্দার কাউচের উপর ফোনটা হালকা ঢিল মেরে রাখলো। দু হাতে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও আদরে ঠোঁট ছোঁয়ালো মায়ের মাথায়। শান্ত স্বরে বলল, কি হচ্ছে শোনা? ঘুমাচ্ছে না? হৃদ আদুরে গলায় ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে মায়া। হৃদের বুকে নিজের মুখ চেপে ধরে কান্না ভেজা গলায় বলে উঠল। আমরা আরেকবার বিয়ে করলে কি হয়? মায়ার কান্না, মায়ার আকুতি বুঝল হৃদ, কিন্তু মায়ার তীব্র ভয়টা তখনও বুঝতে পারল না। হৃদ শান্ত স্বরে পুনরায় বলল, করেছি তো বিয়ে। এত বিয়ে করে কি করব? তুমি তো এমনি আমার বউ, তাই না? বিয়ে করলেও আমার বউ থাকবে, না করলেও আমার বউ থাকবে। তাহলে এত বিয়ের দরকার কি লক্ষ্মী? হুম, লুকোচুরি বিয়ে না তো, প্রকাশ্যে একটাবার বিয়ে করুন না প্লিজ। সবাইকে বলুন না আমি আপনার বউ, আর আপনি আমার সাথেই সংসার করবেন। মায়ের কথায় হৃদ দীর্ঘশ্বাস ছাড়ল। মায়াকে দুনিয়ার সামনে সে কখনো আনতে পারবে না। তার নির্দিষ্ট দুটো কারণ রয়েছে। অকারণেই সে কোনো কিছু করে না, আজও করবে না। মায়াকে নিয়ে যে বিন্দু পরিমাণ রিস্ক নিতে ইচ্ছুক নয়। হৃদ মায়াকে জড়িয়ে নিয়ে কাউচের উপর বসলো। মায়াকে টেনে নিজের কোলের উপর বসিয়ে পিছন থেকে মায়ের পেট জড়িয়ে ধরে থুতি রাখলো মায়ের কাঁধের উপর। মায়া কেঁপে উঠতে হৃদের হাতের বাঁধন আরও শক্ত হলো। মায়াকে বোঝাতে চাইল হৃদ পরিস্থিতি সম্পর্কে। মায়ের উন্মুক্ত কাঁধে নিজের ঠোঁট ছুঁয়ে মায়ার চুলে নিজের নাক ডুবিয়ে বলে ওঠে, হৃদ, তোমাকে দুনিয়ার সামনে নিজের বলে পরিচয় দেওয়া মানেই তোমার পায়ে শিকল পরানো আর নিজের মাথায় বন্দুক ঠেকানো। আমার প্রফেশন আমাকে কখনো সংসার হতে দিবে না কারোর সাথে। এমনিতেই তোমার উপর দুবার অ্যাটাক হয়েছে। আমার শত্রুর পক্ষরা আন্দাজে তোমার উপর হামলাগুলো করেছিল। তারা শিওর ছিল না যে তোমার সাথে আদৌ আমার কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে বলছো, যেখানে তার আন্দাজের উপর এতটা উত্তেজিত হয়ে তোমাকে মারার চেষ্টা করে, সেখানে যদি তারা শিওর হয় যে তুমি আমার বউ, তাহলে তোমার বাইরে বের হওয়া মুশকিল হয়ে যাবে। আমার না চাইতেও তোমার পড়াশোনা, তোমার বাইরে বের হওয়াটা বন্ধ করে দিতে হবে, যেটা আমি কখনো করতে চাই না আপাতত। এমনিতে একটা সময় সবাই জেনে যাবে আমি সংসার করছি, বাবার বউ আছে। ততদিনই তুমি ইন্টার কমপ্লিট করে নিতে পারবে।
ততদিন বিষয় অন্তত আমি লুকিয়ে রাখতে চাই তোমার সেফটির জন্য। এই মুহূর্তে তোমাকে দুনিয়ার সামনে নিজের বউ বলে পরিচয় দেওয়া মানেই তোমাকে আমার নজর বন্দিনী করে রাখা সারা জীবন। সারাক্ষণ টেনশনে থাকতে হবে তোমার সেফটি নিয়ে। আর দ্বিতীয় কারণটা হলো, বিয়ে নামক শব্দটা আমার জীবনে প্রতিবারই অশুভ হয়ে এসছে। আমি অনেক কিছু হারিয়েছি এই বিয়ে নামক শব্দটাতে জড়িয়ে। তোমার সাথে আমার প্রথমবার বিয়েতে নিজের বাবা মাকে হারিয়েছে। আমাদের দ্বিতীয় বিয়েতে আমরা দুজনে অলমোস্ট মরতে মরতে বেঁচেছিলাম সেদিন। তাই তৃতীয় বিয়েটা আমি কখনোই করতে চাই না রিত। আমি জানি এবার আমার তৃতীয় বিয়ে করা মানেই কোনো না কোনো কাল নেমে আসবে আমার জীবনে নিশ্চিত রূপে। নতুন করে কাউকে হারাতে পারবো না আমি। বিয়ে নামক শব্দটা আমার জন্য শুভ নয় রিত। আমি বিয়ে নামক শব্দটাতে আপাতত ভয়ার্ত। জীবন পাওয়া না পাওয়া গল্প থেকে থাক, তবে আমি এই মুহূর্তে স্বচ্ছ সুখী জীবন চাই। হোক সেটা লুকোচুরি সংসার, আপত্তি কি তাতে? হৃদের দীর্ঘ কথায় মায়ার মন নরম হয়ে আসলে নিজের জেদ থেকে নড়ল না মায়া। মেহু কথাগুলো এই বেশ করে মাথায় রাখলো মায়া। হৃদের বোঝানো কথাগুলো মায়ার মনে ধরলেও তার মাথায় ধরে রাখতে পারল না। মায়া আপত্তি করে বলে, আমার আপত্তি আছে এতে, যা হবার হবে আমার। তারপরেও আমি প্রকাশ্যে বিয়ে করতে চাই আপনাকে। পায়ে শিকল পরে হলেও আমি দুনিয়ায় সামনে আপনার বউ বলে পরিচিত পেতে চাই। মরলে মরবো, বাঁচলে বাঁচবো, তারপরও আমাকে সমাজের সামনে নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিন প্লিজ। মায়া পরপর অবুঝ কথায় হৃদের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে এই মুহূর্তে। মাকে শাসিয়ে হৃদ খিটখিটে শক্ত গলায় বলে, হৃদ, কেন আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করতে চাইছো তুমি? কেন নিজেকে আমার থেকে দূর করতে চাচ্ছ? সমাজের কাছে আপনার স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে মিস্টার ভিলেন। আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন। মায়ের কথায় কাটকাট উত্তর করলো হৃদ। জোরে জোরে আমার পছন্দ না রিত। তুমি এবার জোরে জোরে করছো, এতে করে অবশ্যই আমাদের সম্পর্কটা নষ্ট হতে পারে, আমাদের মধ্যে দূরত্ব আসতে পারে। তুমি যদি এই টপিকটা এখানে বন্ধ না করো। হৃদের প্রতি তীব্র অবিশ্বাসে ঘর করলো মায়ের মনে। হৃদের মায়াকে বিয়ে না করার কারণগুলো মায়ের মস্তিষ্কে তখনও আঘাত করতে পারল না, বরং আঘাত করেছে মেহুর বলা কথাগুলো। হৃদ কখনোই রাজি হবে না মায়াকে বিয়ে করতে, বরং মায়াকে কিছু অহেতুক যুক্তি দেখিয়ে বোঝানোর চেষ্টা করবে হৃদ। যেমন হৃদ বিয়ে করা থেকে নাকচ করবে, সমাজে দোহাই দিবে, মায়াকে হারানোর ভয় দেখাবে ইত্যাদি। হলোও তাই। মেহুর কথা অনুযায়ী হৃদ সেই সবটাই বলল, যেটা পূর্ব থেকে মেহু মায়াকে বলে সাবধান করেছিল। হৃদের কথার সাথে মেহুর বলা কথাগুলো অনেকটা মিল পাওয়ায় মায়ার হৃদের প্রতি অবিশ্বাস জন্ম নিল দৃঢ়। যার রেস্ট টেনে মায়া বলে বসলো কিছু অহেতুক অযুক্তিহীন কথা হৃদকে। আপনি আমার ছিলেন কবে যে দূরত্ব আসবে? আপনি আমার কখনোই ছিলেন না। আপনি মেহু আপুর ছিলেন, আজও আছেন। আমি আপনার পিছনে পড়ে আছি বলেই আপনি আমাকে নিজের কাছে ভিড়ান দাদা দাদির মন রক্ষার্থে। আমি জানি আপনার মন আমার প্রতি ভরে গেল। আপনি আমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলবেন, আর যাতে সহজেই আমাকে ছেড়ে দিতে পারেন সেই জন্য নিজের স্ত্রী হিসেবে সমাজের কাছে আমাকে স্বীকৃতি দিতে চাইছেন না, এই তো? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু আমাকে ব্যবহার। মায়া ফুপিয়ে হু হু করে শব্দ করেই কেঁদে উঠে কাঁধের তীব্র কামড়ের ব্যথায়। মায়ের কথায় হৃদের টকবগিয়ে ওঠা রাগটা দমন করতে না পেরে হিংসার প্রকাশ পায় মায়ের কাঁধের উপর। মায়া জাপটে নড়াচড়া করতে চাইল, কিন্তু হৃদের হাত থেকে ছুটতে ব্যর্থ হয়ে হু হু করে কেঁদে হিচকি তুলে কোনো রকমে বলে, আপনি আমাকে আঘাত করে মারতে চাইছেন মেহু আপুকে বিয়ে করার জন্য? আমি বুঝছি তো। মায়ের ফুপিয়ে ওঠা কাদার মধ্যেই হৃদ মায়ের কাজ ছেড়ে দিয়ে শক্ত হাতে মায়ের গাল চেপে ধরে আবছা আলোয় মায়াকে নিজের মুখোমুখি ধরে রাগে রিরি করে বলে, একদম তাই, তোকে মারতে চাই আমি। তোকে মেরে আমি মেহুকে বিয়ে করব। তোর মতো গর্ধ বেঁচে থেকে কি করবি? শুধু আমাকে টেনশনে রাখবি। হৃদের শক্ত হাতে থাবায় মায়ের দুগালে মারি চেপে গিয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। মায়ের ফোলা ফোলা চোখের কার্নিশ বেয়ে অঝরে ধারায় জল গড়তে লাগলো। হৃদের কোলে বসে থাকা অবস্থায় মায়া জোরাজুরি করে হৃদ থেকে নিজের গাল ছাড়ানোর চেষ্টা করলো, অশান্তের ন্যায় ছটফট করতে করতে। এতে করে মায়া বিশেষ একজন সফর হলো না হৃদের শক্তি সামর্থ্যের সাথে। হৃদ ছাড়ল না মায়াকে, বরং হৃদের হাতের বাঁধন আরও দৃঢ় হতে মায়া নেতিয়ে পড়ল। মাথা ছেড়ে দিতে হৃদ মায়ের গাল ছেড়ে দিয়ে মাথা আঁকড়ে ধরল পড়ে যাওয়া থেকে। হৃদ রাগান্বিত হাতে মায়াকে টেনে নিজের বাহুতে ফেলতেই মায়া বড় বড় শ্বাস ফেলে পুনরায় ডুকরেই কেঁদে উঠল হৃদের বাহুতে মাথা ঠেকিয়ে। কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে বলে,
আমাকে মারার দরকার নেই। আমি এমনিতেই চলে যাব আপনার জীবন থেকে, আর কখনোই আসবো না আপনার জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে। আপনার মেহু আপুকে চাই, তাই তো? তাহলে ওনাকে নিয়েই থাকুন। আমি মায়ের কথাগুলো আর শেষ করতে পারল না, তার আগেই লুটিয়ে পড়ল ফ্লোরে। হৃদ মাকে ততক্ষণে নিজের কোল থেকে ফ্লোরে ফেলে দিল। আকস্মিক ঘটনায় খেই হারিয়ে উল্টে পড়ায় মায়ের কপালে ভাজল চোটো টেবিল কোণায়। তীব্র ব্যথায় কুকড়ে উঠতেই নিজের কপালে তরল কিছু আবিষ্কার করলো মায়া। হয়তো গরম রক্ত হবে। মায়া হাত বাড়িয়ে ছুঁয়ে দেখার আগেই পুনরায় হৃদের হিংস্র আঘাতের শিকার হলো সে। আবছা আলোয় হৃদ মায়ার বাহু টেনে নিজের মুখোমুখি করে হিংস্র প্রকাশে করে বলে, তেজ দেখাস আমার সাথে? ছেড়ে চলে যাবে ভয় দেখাস? হৃদ খান তোর জন্য পাগল? তোকে ছাড়া হৃদ খানা চলবে না, দিন কাটবে না, মরে যাবে সে? তোর কি মনে হয় সামান্য একটা মেয়ের জন্য হৃদ খান পাগল হয়ে বসে আছে? তোকে ছাড়া থাকতে পারবো না আমি, খুব ভালোভাবে থাকতে পারবো। তোর মতো নারীর আমার দরকার নেই, যা তুই। কথাটা বলে হৃদ পুনরায় মায়াকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। মায়া ফ্লোরে উপর হয়ে পড়ে ডুকরে কেঁদে ওঠে কষ্টে। নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন, নিজের সংসার সবকিছুই যেন স্বচ্ছ কাচের ন্যায় ঝরঝর করে ভেঙে পড়ছে মায়ার জীবনে। আর হৃদকে পেয়েও যেন পাওয়া হলো না মায়ার। তীব্র অবিশ্বাস মরীচিকা দেখা দিল মায়ার বিশ্বাসের উপর। মায়া হৃদকে অবিশ্বাস করলো, মেহুকে তীব্র বিশ্বাসী মনে হলো। হৃদ কাউচের উপর থেকে উঠে নিজের রুমের দিকে যেতে চাইল, কারণ সে এখানে আরও কিছুক্ষণ থাকলে হয়তো রাগের বশে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে এবং রাগের বশে মায়াকে আরো বেশি আঘাত করে ফেলবে। এমনিতেই নিজের রাগটা কন্ট্রোল হচ্ছে না তার। ইচ্ছে করছে এই বাধ্য বউকে গলা টিপে মেরে ফেলতে, তাহলে হৃদের শান্তি হবে। কিন্তু না, হৃদ আপাতত এমন কিছু করতে চায় না। তাই নিজের রাগ কন্ট্রোল করতে দুহাত মুষ্টিবদ্ধ করে চলে যেতে চাইল বারান্দা থেকে, কিন্তু আবারও পারল না। মায়ার উৎকর্ষা কণ্ঠের কথায়, আমার সাথে এতদিন ভালোবাসার নাটক করছিলেন কেন? মেহু আপুকে বিয়ে করার জন্য? আপনি একটা প্রতারক, মিথ্যাবাদী। আপনি আমাকে ঠকিয়েছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। মায়ার কথা এবার হৃদের সর্বোচ্চ ধৈর্য ভাঙে। মায়ার একটার পর একটা অহেতুক কথাগুলো যেন হৃদকে ভেতর থেকে নাড়িয়ে তুলছে, যার রেশ ধরে হৃদ সঙ্গে সঙ্গেই গর্জে ওঠে। পাশ থেকে বড় ফ্লাওয়ার ভাসটা মাথার উপর তুলে সজোরে আছাড় মারল ফ্লোরে। মুহূর্তে অসংখ্য খণ্ডিত টুকরোগুলো ছড়িয়ে পড়ল ফ্লোরে। মায়া চমকে উঠে ভয়ে সিটিয়ে গেল তৎক্ষণাৎ। জড়সড় হয়ে দেয়ালের কাচের সাথে চেপে বসলো হাঁটু মুড়ে। ভয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে উঠছে মায়ার শরীর ও মন। হৃদ থামল না, বরং আরও ক্ষেপান্তি হলো মায়ের উপর। শক্ত হাতে মায়ের বাহু চেপে ধরে দাঁড় করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া হৃদকে থামানোর চেষ্টা করতে হৃদ মায়াকে আবারও দেয়ালের সাথে চেপে ধরে রাগে রিরি করে দাঁতে দাঁত চেপে বলে, নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, আমি তোকে কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি? বলিনি। তাহলে আমি ঠকবাজ, আমি প্রতারক হলাম কিভাবে? দুদিন ভালো করে কথা বলছি বলে ভেবেছিস হৃদ খান তোকে ভালোবাসে? তুই হৃদ খানের যোগ্য? হৃদের কথায় তেজে অবুজ মায়া দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাতর কণ্ঠে বলে, আমাকে আপনি ভালোবাসেননি, আমিই তো বোকা। আপনার একটু ভালো ব্যবহারটাকে আমি নিজের ভালোবাসা ধরে নিয়েছিলাম। সত্যি আমি আপনার যোগ্য না, কখনো হতেও পারবো না। মেহু আপুই আপনার যোগ্য বউ। আপনি ওনাকে বিয়ে করতে চান, তাই তো? তাহলে ঠিক আছে, তাই হবে। আমি আর আসবো না। আপনাকে আপনাদের দুজনের মাঝে ওয়াদা করছি। একদমই তাই, তুই যা ভাবছিস তাই। আমি মেহুকে বিয়ে করতে চাই। আর তুই কেন? দুনিয়ার কেউ আসতে পারবে না আমাদের মাঝে। এবার যা তুই। হৃদ মায়ের হাত ধরে টেনে ধাক্কা দিয়ে নিজের রুম থেকে বের করে দেয়। প্রচণ্ড রাগে ঠাস করে মায়ের মুখের উপর দরজা বন্ধ করে দিল। মাকে ভীষণ অসহায় দেখালো। দু চোখ ভর্তি সাজানো গোছানো স্বপ্নগুলো ভেঙে যাওয়ায় অতি দুর্বল দেখালো। ব্যর্থ মন ও শরীরটা টেনে কোনো রকম নিজের রুম অবধি পৌঁছালো মায়া। কাপা কাপা হাতে দরজা লাগিয়ে বিছানার সাইডে গিয়ে ধীরেস্তে বসলো ফ্লোরে। স্তব্ধ নির্বাক ভঙ্গিতে বিছানার উপর মাথা টেকে নিশ্চুপ ফ্লোরে বসে রইল কিছুটা সময়। মন তো নিশ্চুপ। মায়া হঠাৎই গোঙাতে গোঙাতে তীব্র গুমোটে কান্নায় ভেঙে পড়ল। ধীরে ধীরে সেই কান্না ছন্নছাড়া হয়ে উচ্চস্বরে চিৎকারে রূপান্তরিত হলো। নিস্তব্ধ গহীন রাতে ঝঙ্কার তুলল সেই কান্না। তাই বিছানায় নিজের মুখ চেপে ধরে হাউমাউ চিৎকার করে কেঁদে উঠল মায়া। হৃদের প্রতিটা স্বীকারোক্তি ছিল মায়ের এক একটা স্বপ্ন ভাঙার স্তূপ। আজ মায়া হেরেছে, ভীষণ বাজেভাবে হেরে গেছে। মায়ার নিস্টার ভিলেন মায়াকে ভালোবাসেনি, সে নিজের মুখে বলেছে সে মায়াকে কখনো ভালোবাসেনি। মায়া বোকামি করেছে, আগ বাড়িয়ে ভালোবাসা চাইতে গিয়েছে। মায়া হেরেছে। মায়ের মিস্টার ভিলেন মায়ার কখনোই ছিল না, সে সবসময় মেহু আব্দুল্লাহ ছিল।
আজও মেহু আবদুল্লাহ আছে, থাকবে। আজ হৃদ নিজের মুখে স্বীকারোক্তি না করলে হয়তো মায়া আজও বোকামি করে যেত। হৃদের একটু ভালো ব্যবহারকে ভালোবাসা ধরে ভুল করত মায়া। সবাই সত্যিই বলে একজন গ্যাংস্টার কখনো একটা সাধারণ মেয়েকে ভালোবাসতে পারে না। আজ তো হৃদ নিজেই বলল, মায়া হৃদ খানের যোগ্য নারী নয়, মেহু আবদুল্লাহ হৃদ খানের যোগ্য নারী। এখন মায়ের কি করা উচিত? সবটা মেনে নিয়ে নীরবে হৃদের জীবন থেকে চলে যাওয়া উচিত না? মায়ার তার মিস্টার ভিলেনকে এবার একা ছেড়ে দেওয়া উচিত। সে নিজের জীবনে ভালো থাকতে চায়। মায়া কেন তাদের জীবনে অযথা কাটা হয়ে দাঁড়াবে? না, সে কারো জীবনে কাটা হয়ে থাকবে না। সে চলে যাবে, আর কখনো আসবে না এই শহরে, এই বাড়ির তল্লাটে। এখানে মায়ার জন্য কিছুই নেই। সবটাই শেষ হলো। দুজনের মনোমালিন্যতায় কাটলো পুরোটা দিন। হৃদ রাগে জেদে একাই নাস্তা করে চলে গেল অফিসে। মায়ের খবর নিল না। তবে হৃদ ভাবলো হয়তো সন্ধ্যা হতে হতে মায়ের অভিমান কমে যাবে এবং পুনরায় হৃদের কাছে চলে আসবে। কিন্তু হৃদের এই ধারণা করাটাই পরবর্তী ভুলের কারণ হলো। মেহু পুনরায় মায়ার সুযোগ নিল হৃদের অজান্তে। হৃদের বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা কথা বলল। মায়াও বিষণ্ণ ভগ্ন হৃদয়ে মন্ত্র থেকে শুনল, বিশ্বাসও করলো। মায়া রাত থেকে সারাদিন রুম থেকে বের হলো না। ওইভাবেই হেলিয়ে আছড়ে পড়ে রইল ফ্লোরে। সকাল গেল, দুপুর হতে হেনা খান তোড়জোড় করে দরজা ধাক্কাতে শুরু করলো ভয়ে। কারণ তিনি সকালে বেশ কয়েকবার মায়ের রুমে দরজা ধাক্কিয়ে গিয়েছিল, কিন্তু মায়া সারা শব্দ পায়নি। তিনি মায়াকে ঘুমন্ত ভেবে চলে গিয়েছিল। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হতে তিনি ভয়ার্ত চিন্তিত ভঙ্গিতে অনবরত মায়ার দরজা ধাক্কালো। অবশেষে না পেরে মায়া দুর্বল শরীর টেনে উঠে দরজা খুলে দিতেই তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো হেনা খান। তিনি চিন্তিত স্বরে মায়াকে কিছু বলবে তার আগেই মায়ের বিধ্বস্ত চেহারা দেখে মুহূর্তে আটকে উঠে চিৎকার করে মায়াকে জাপটে ধরে বলে, কি হয়েছে সোনামা, তোর এই অবস্থা কেন? কপালে কিসের রক্তের দাগ? ব্যথা পেলি কিভাবে? চোখ মুখ ফুলে আছে কেন? কান্না করেছিস? কিন্তু কেন বল না দিদাকে। হেনা খানের পরপর প্রশ্নে একটা উত্তরও করল না মায়া, বরং নীরবে জড়িয়ে ধরে হেনা খানের বুকে মাথা রাখলো অশান্ত মনে। চিন্তিত হেনা খান মায়াকে জড়িয়ে নিয়েও লাগাতার প্রশ্ন করে যাচ্ছে। মায়া বেশ শান্ত স্বরে একটু করে বলল সে বাথরুমে পড়ে গিয়ে কপালে ব্যথা পেয়ে কেঁদে ঘুমিয়ে পড়েছিল, তাই কিছু বলতে পারে না সে। হেনা খান মায়ের কথায় বিশ্বাস করলো কিনা জানা নেই, তবে মায়াকে তীব্র শাসাতে শাসাতে বিছানায় বসালো। ফার্স্ট এড বক্স এনে মায়ের কপালে শুকিয়ে যাওয়া রক্তটা পরিষ্কার করে দিতে দিতে বুঝলো মায়ের গায়ে তীব্র জ্বর বাঁধিয়েছে ততক্ষণে। উত্তেজিত হেনা খান তৎক্ষণাৎ ডাক্তার ডাকলো ফোন করে। টেনশনে তিনি মায়ের হাত মুখ ধুয়ে দিয়ে গায়ের পোশাক চেঞ্জ করতে ততক্ষণে ডক্টরও চলে আসলো। দুর্বল মায়ের জ্বরটা চেক করতে থার্মোমিটারে দেখা গেল 104 ডিগ্রি জ্বর। ডক্টর মায়ের ওষুধের প্রেসক্রিপশন লিখে হেনা খান থেকে বিদায় নিল এবং যেতে যেতে সাজেস্ট করলো মায়ের মাথায় পানি ঢালতে। হেনা খান তাই করলো। সার্ভেন্ট দিয়ে প্রেসক্রিপশন পাঠালো ওষুধ আনতে এবং মালাকে নিয়ে মায়াকে বিছানায় আড়াআড়িভাবে শোয়ালো মাথায় পানি দেওয়ার জন্য। দীর্ঘ সময় নিয়ে মায়ের মাথায় পানি ঢাললো, মাথা মুছে মায়াকে সোজা করে শোয়ালো। তখনও মায়া জ্বরে গোঙাচ্ছিল কাঁপুনি দিয়ে দিয়ে। অস্থির হেনা খান মায়াকে ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে শোয়ালো বিছানায়। তিনি মায়াকে জাপটে ধরে বসে থেকে সার্ভেন্ট দিয়ে খাবার আনালো। শত চেষ্টা করেও মায়াকে তেমন কিছু খাওয়াতে পারল না। অল্প খাবারে ওষুধ খাওয়ালো মায়াকে। অস্থির হেনা খান তখনও বুঝতে পারল না কেন হঠাৎ করে মায়ের জ্বর হলো। অজ্ঞাত হেনা খান মায়াকে নিয়ে বেশ অনেকক্ষণ বসে রইল বিছানায়। কাউকে জানালো না মায়ের হঠাৎ অসুস্থতার কথাটা। বিকেলের দিকে মায়ের জ্বর কিছুটা নেমে আসতে চোখ পিটপিট করে তাকালো সে হেনা খানের বক্ষতলে। দুর্বল শরীরে খানিকটা নড়েচড়ে উঠতেই হেনা খান মায়া সোজা করে বসালো। মায়া কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে মায়া জানালো সে একটু নিচে গিয়ে বসবে, রুমে বসে অশান্তি লাগছে। মায়ের কথা অনুযায়ী হেনা খান মায়াকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে কিচেন রুমে গেল মায়ার জন্য স্যুপ বানাতে। সেই সুযোগে মায়া দুর্বল শরীরটা টেনে গা এলিয়ে চোখ বন্ধ করে সোফায় বসে রইল বেশ কিছু সময়। হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে মায়া দুর্বল লাল লাল চোখ খুলে হালকা ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল মেহুর সুন্দর হাসি মুখখানা। মায়া নড়ল না, কিছু বলল না, কোনো রকম প্রতিক্রিয়াও জানালো না মেহুকে, বরং একনিষ্ঠভাবে জায়গায় বসে পুনরায় ঘাড় সোজা করে চোখ বন্ধ করে নিল। মায়ের অসুস্থ বেহাল দশা চেহারাটা দেখে মেহু যা বুঝার বুঝে নিল। হৃদের সাথে মনোমালিন্যটাও কিছুটা আঁচ করে নিল মায়ের কপালে আঘাতটা দেখে। মেহু নিজের বিচক্ষণতা কাজে লাগিয়ে তৎক্ষণাৎ জোরালো বুদ্ধি খাটালো মায়ের উপর। প্রথমে মায়ের সাথে কৌশল বিনিময় করলো। মায়া উত্তর না দেওয়ায় সোজাসাপটা বলে বসলো, শুনলাম তোমার ভাইয়ের সাথে নাকি ফিহার বিয়ে। রিদি বললো আমায়, সাথে এও বললো আমাকে 2 দিন আগে চলে আসতে খান বাড়িতে। ভালোবাসার মানুষের কথা ফেলতে পারিনি, তাই চলে আসলাম। আসলে আজ সারা দিন আমরা একসাথেই ছিলাম, দুপুরের লাঞ্চও একসাথে করলাম। পরে রিদ বললো আমাকে খান বাড়িতে চলে আসতে,
সেও নাকি আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরবে আমার জন্য। ডিনার আমার সাথে করতে চায় তাই। আচ্ছা, তুমি জানো তো ফিহার বিয়েটা যে এই খানবাড়ির থেকেই হচ্ছে সেটা? মায়া মেহুর দীর্ঘ কথায় তেমন কোনো প্রতিক্রিয়া জানালো না, বরং চোখ বন্ধ রেখে আস্তে করে বলল, না। ও, আমি কিন্তু আগে থেকেই জানতাম। রিত বলেছিল। অবশ্য রিত আমার সাথে সব কিছুই শেয়ার করে সব সময়, যেমন তোমার বিষয়গুলো করেছিল। বাই দ্য ওয়ে, কি করবে কিছু ভেবেছো? রিত নিশ্চয়ই তোমাকে বিয়ের জন্য না করেছে, তাই তো? এমনটা হবে আমি আগেই বলেছিলাম। তারপরও তোমার ভালোর জন্য কাল তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে চাওনি। যাই হোক, এখন সত্যিটা জানার পর কি করবে কিছু ভেবেছো? দেখো, তোমার জন্য আমরা এক হতে পারছি না। হৃদের দাদা দাদি জোর করেও ওনারা হৃদের গলায় তোমাকে বেঁধে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হৃদ তার মায়ের পছন্দ মানে আমাকে সাথে সারা জীবন থাকতে চায়। এবার তুমি স্বেচ্ছায় আমাদের জীবন থেকে চলে গেলে সব ঝামেলা মিটে যাবে। দাদা দাদি ও আর হৃদকে জোর করতে পারবে না। এবার তুমি বলো, কবে যাবে আমাদের মধ্যে থেকে? মায়া ড্রয়িং রুমে এসেছিল শান্তির জন্য, কিন্তু অশান্তির চিহ্ন পুনরায় ছড়িয়ে পড়ল মায়ের শরীরে। ঠোঁট ভেঙে কান্না আসছে, বুক ধরফরে তীব্র চাপা আর্তনাদটা জ্বলন্ত তাজা হলো মেহুর কথায়। মায়ের চোখ বন্ধ থাকা অবস্থায় জল গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। মায়া নিজের চোখের জল লুকাতে দুর্বল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। মেহুর কথা তাৎক্ষণিক উত্তর না করে চলে যেতে নিল সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে। কয়েক কদম সামনে হেঁটে পিছনে না তাকিয়ে কষ্ট ধরা গলা ঝেড়ে শান্ত স্বরে মেহুর উদ্দেশ্যে বলল, কারো জীবনে ঝামেলা হতে চাই না আমি, তাই খুব শীঘ্রই চলে যাব। আপু, চিন্তা করো না, ভাইয়ার বিয়েটা শেষ হওয়ার অপেক্ষায় আছি। পিছন থেকে মেহু সিউরিটির জন্য বলে। কথার নড়চড় করবে না তো? না। বিকাল হতেই খানবাড়ি বিয়ের ডেকোরেশনের কাজ চলছে তোড়জোড় করে। ইতিমধ্যে ফিহা ও তার পরিবারের সবাই চলে এসেছে খানবাড়িতে, আয়ন ছাড়া। সে কাল আসবে ফিহার হলুদের অনুষ্ঠানে। হেনা খানের বড় মেয়ে সাহেবা ও তার স্বামী সন্তানদের নিয়ে হাজির হলো খানবাড়িতে। মেহুর পরিবার অনেকটা আগেই চলে এসেছিল খানবাড়িতে। কাল ফিহার হলুদ সন্ধ্যা, তাই আজকে খান পরিবারের সদস্যরা একত্রে হাজির হলো বাড়িতে। হেনা খান অনেকটাই ব্যস্ত নিজের মেয়ে ও মেয়েদের জামাই নাতি নাতনিদের নিয়ে। অসুস্থ মায়াকে তিনি সময় দিতে না পারলেও মালাকে মায়ের পাশে বসিয়ে রেখেছেন, এবং তিনিও কিছুক্ষণ পর পর মায়ার তদারকি করছেন রুমে গিয়ে গিয়ে। বিকালের দিকে মায়ার জ্বরটা কমে গেলেও মেহুর সাথে কথা বলার পর পুনরায় মায়ার গা কাঁপিয়ে জ্বর বেঁধেছে শরীরে। ফিহা ও মায়ার অসুস্থতার খবর পেয়ে তখন থেকেই পাশে বসে আছে চিন্তিত মুখ নিয়ে। কেন, কি জন্যে, কি কারণে হঠাৎ করে মা এতটা অসুস্থ হয়ে পড়ল, সেটা কেউ ধরতে না পারলেও মেহু ঠিকই বুঝতে পারল মায়ের অসুস্থতার কারণটা। হৃদ আসলো রাত 9টার দিকে। মায়ের সাথে মনোমালিন্যতার কারণে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফেরা তার। সারাটা দিন তার এমনিতে অস্থিরতা কেটেছে বউকে আঘাত করে। ভালোবাসার বউ তার, হয়তো একটু অবুঝ, বুঝে কম, কিন্তু হৃদ সে তো আর অবুঝ নয়। নিজের রাগ কন্ট্রোল করে বউটাকে আঘাত না করে আরও একটু ধৈর্য ধরে বোঝানোর দরকার ছিল তার। অনুতাপে সারাটা দিন হৃদের কাজেও মন বসলো না বউটার জন্যে। ভিতর ভিতর ছটফট করছে বেশ। হৃদ নিজের মনোমালিন্যতা পাশে রেখে খানবাড়িতে ঢুকতেই জানতে পারলো মায়ের তীব্র অসুস্থতার খবরটা। বড় বড় পা ফেলে অনেকটা দৌড়েই পৌঁছালো মায়ের রুমের দরজার সামনে। হৃদের অস্থির চোখ দুটোতে ভাসলো মায়ের রুমে জমানো পরিবারের সদস্যদের ছোটখাটো ভিড়টাকে। মায়ের মাথায় পুনরায় পানি টানা হচ্ছে তীব্র জ্বরের ঘোরে। হেনা খান কান্নাকাটি করছে মায়াকে নিয়ে। আরাফ খান মায়ের মাথায় অন্য পাশে বসে আছে। ফিহা, মালা মায়ের পায়ের কাছে বসা। মেহেরবান সাহেবা, নিহা, মালিহা, আয়েশা, মেহু সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে বিছানার সামনে। হেনা খান মায়ের মাথায় পানি ঢালছেন। হৃদথমকে জায়গায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মায়ের অসুস্থতা সম্পর্কে অবগত নয় সে, তাকে কেউ জানায়নি তার বউ এতটা অসুস্থ। হৃদকে স্থির জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে চোখ পড়ল আরাফ খানের। তিনি অত্যন্ত সূক্ষ্ম কণ্ঠে হৃদকে ভেতরে ডাকলো। উপস্থিত সবাই ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকাতে হৃদ ধীর পায়ে রুমে প্রবেশ করলো। কয়েক কদম হেঁটে মায়ের দিকে এগিয়ে আসতেই মায়া জ্বরের ঘোরে দুর্বল শরীরে কাত হয়ে শুয়ে পড়ে হেনা খানের কোলে মুখ গুজে। বেহাল মায়া হৃদের উপস্থিতি বুঝতে পেরে পাশ ফিরে শুলো হৃদকে নিজের চেহারা দেখাবে না বলে। হৃদ থামে, মায়ের কাঁধে স্থির জায়গায় দাঁড়িয়ে রইল, নড়ল না। কিন্তু তৎক্ষণাৎ আহাজারি করে উঠল হেনা খান। মায়ের হঠাৎ কাত হয়ে শুয়ে পড়ায় তার কানে পানি ঢুকলো অনেকটা, কিন্তু এতেও মায়ের কোনো রূপ প্রতিক্রিয়া জানালো না, বরং শরীর শক্ত করে খিচে পড়ে রইল হেনা খানের কোলে মুখ গুজে। হেনা শত বলেও মায়ের মাথায় পুনরায় পানি দিতে পারল না।
অবশেষে মায়ের ভিজা মাথায় টাওয়েল বেঁধে গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিল হেনা খান। মায়াকে নিজের কোলে শুয়ে রাখলো এভাবে। একে একে সবাই রুম ছাড়লেও হৃদ নড়ল না। চোখ মুখ শক্ত করে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল। স্থির পায়ে দাঁড়িয়ে থাকলো মায়ের দিকে তাকিয়ে থেকে। মায়া হৃদের উপস্থিতি বুঝে হেনা খানের কোলে মুখ গুজে পাশ ফিরে পড়ে রইল। নিস্তব্ধতার পরিবেশে নীরবতা ভাঙালো প্রথমে হেনা খান। তিনি হৃদকে ফ্রেশ হতে বললেন। হৃদ বিনা শব্দে রুম ছাড়ল, তবে রাগ মাটি হলো না। তীর মেজাজেই চলে গেল। হেনা খান আরও কিছুক্ষণ মায়াকে নিয়ে বসে থাকলো। একটা সময় তিনি মায়াকে বিছানায় ঠিকঠাক করে শুইয়ে দিয়ে নিচে গেলেন, মায়াকে ঘুমাতে বলে। বাসায় মেহমান আছে, তাদের সবাইকে ডিনার করাতে হবে। কাল ফিহার হলুদের অনুষ্ঠান, অনেক কাজ হাতে। আপাতত সবার ডিনার করে রেস্ট নেওয়া দরকার। সকাল থেকে সবার ব্যস্ততা শুরু হবে, সেখানে মায়ার এক্সট্রা যত্নের দরকার হবে। তাছাড়া রাত প্রায় বেশ হয়েছে, মায়াকেও এবার কিছু খাইয়ে মেডিসিন খাওয়ানো দরকার ওনার, নয়তো আরও অসুস্থতা বাড়ার সম্ভাবনা আছে। চিন্তিত হেনা খান মায়াকে রুমে একা শুয়ে নিচে যেতেই মায়ের রুমে প্রবেশ করলো হৃদ। মায়া তখনও বিছানায় হালকা নড়াচড়া করছিল জ্বরের অশান্তিতে, কিন্তু হঠাৎই হৃদের উপস্থিতি বুঝে মায়া শরীর খিচিয়ে চোখ বন্ধ করে বিছানার ওপাশ হয়ে পড়ে রইল ঘুমের ভান ধরে। হৃদ ও মায়ার বিষয়টি বুঝতে পারল, কিন্তু তারপরেও জায়গা থেকে নড়ল না। দরজার সামনে স্থির দাঁড়িয়ে রইল মায়ের দিকে চোখ মুখে লাল করে তাকিয়ে থেকে। দুহাত মুষ্টিবদ্ধ করা তার, হয়তো রাগ কন্ট্রোল করছে। নিস্তব্ধ পরিবেশে 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, প্রায় 1 ঘন্টা যাবৎ জায়গায় দাঁড়িয়ে থাকলো হৃদ, নড়ল না। মায়াও হেলিয়ে বিছানায় পড়ে রইল। একে অপরের উপস্থিতি বুঝতে পারছে দুজনে, তারপরও রুময় জোরে শুধু নিস্তব্ধতা বিরাজমান। দুজনে গাঢ় নিস্তব্ধতা ভেঙে হঠাৎই হাজির হলো মেহু হৃদের খোঁজে। হৃদকে মায়ের রুমে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে তাকালো সেই বিছানায় পড়ে থাকা মায়ের দিকে। মায়া ওপাশ ফিরে শোয়া। মেহু তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে হাসি মুখে রুমে প্রবেশ করলো। হৃদ মায়ের সম্পর্কের মনোমালিন্যতা বুঝে অবুঝছে যে মেহু হৃদের পাশাপাশি দাঁড়ালো। মায়াকে শুনিয়ে মিষ্টি স্বরে হৃদকে জানালো মেহু হেনা খান ডিনার জন্য হৃদকে নিচে ডাকছে এবং মেহু অপেক্ষা করছে হৃদের জন্য ডিনারে একসঙ্গে খাবে বলে। হৃদ মেহুর কথাগুলো শুনেও যেন শুনল না, বরং পূর্ণ রাগী কটমট দৃষ্টি মায়ের দিকে স্থির করা তার। মেহুর পুনরায় মিষ্টি স্বরে ডাকতে হৃদ তেজ দেখিয়ে বের হয়ে যায় রুম থেকে। যাওয়ার পূর্বে হৃদের সম্পূর্ণ রাগ প্রকাশ পেল মায়ের রুমের দরজার উপর। হৃদ শক্ত হাতে ঠাস করে দরজাটা লাগানোর ফলে মায়ের রুমের দেয়াল সহ মেঝেও খানিকটা কেঁপে উঠল দাঁড়াম করে। আকস্মিক ঘটনায় মায়া মেহু দুজনেই কেঁপে উঠেছিল, তবে মেহু নিজের কাজে সফলতা অর্জন করতে পেরে মুহূর্তে বাঁকা হেসে ঘাড় ঘুরিয়ে মায়াকে এক পলক দেখে নিয়ে সেও হৃদের পিছন পিছন বের হয়ে যায় রুম থেকে। হৃদ মেহুর অনুপস্থিতি বুঝতেই মায়া বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ। মায়ার কান্নার বেগে সাথে সাথে তার শরীরময় ঝুলছে তীব্র ফুপানিতে। খানবাড়িতে বিয়ের আমেজ পড়েছে সকাল থেকে। ফিহার বিয়ে, হই হুল্লোড়, তুমুল হুলস্থুল পরিবেশ চারিপাশে। খানবাড়িতে এক্সট্রা মানুষের আনাগোনা বেশ। সকাল থেকেই তোড়জোড় করে ব্যস্ত হাত চালাচ্ছে ডেকোরেশনের লোকজন। ফিহার হলুদের স্টেজ পড়েছে খানবাড়ির ছাদের বিশাল এরিয়া নিয়ে, তবে খানবাড়ির গেট ধরে প্রশস্ত রাস্তাও বাদ যায়নি ভারী ফুলের ও কড়া লাইটিংয়ের ডেকোরেশন করা থেকে। হাই সোসাইটির রুচিশীল ডেকোরেশনের আমেজ পড়েছে চারিপাশে, গোল্ডেন ডেকোরেশনের সমাহার। ইতিমধ্যে খানবাড়িতে মায়ার বন্ধুমহলও উপস্থিত হয়ে গেছে ফিহার বিয়ের দাওয়াত পেয়ে। টিয়া ছায়া মায়ের অসুস্থতার জন্য খানিকটা হতাশ হলো, এখন বেশ হই হুল্লোড়ে আছে মায়াকে নিয়ে। তবে ফিহার বিয়ের দাওয়াত পেল আরও কয়েকজন বাড়তি সদস্যরা। রাতুল, রাফি, নুহাস, নাদিম, মায়ের কলেজের সিনিয়র ভাইরাও এসেছে খানবাড়িতে। তাদের আরাফ খান ডাকলো বিয়েতে। খানবাড়ির আত্মীয়রাও ধীরে ধীরে উপস্থিত হচ্ছে। হেনা খান, মেহেরবান সাহেবা, নাহিদ চৌধুরী, আরাফ খান প্রত্যেকেই তোড়জোড় করে সার্ভেন্ট দিয়ে মেহমানদারি করছে একনিষ্ঠভাবে। তুমুল ব্যস্ততার মধ্যেও হেনা খান, আরাফ খান মায়ের খবর নিতে ভুললেন না। কিছুক্ষণ পর পর ফিহার রুমে গিয়ে অসুস্থ মায়ের খবর নিচ্ছেন। ফিহা নিজের রূপচর্চায় ব্যস্ত, তার সাথে সাহেবার 2 কন্যা নিহা, মালিহাও ব্যস্ত। মায়া অসুস্থতার জন্য চুপচাপ বসে রইল ফিহার রুমে, নিবিড় চোখে শুধু পর্যবেক্ষণ করলো সবাইকে। মায়ের শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতায় ভুগছে বেশি। বিষণ্ণ ভগ্ন হৃদয়ে মুখ খুলল না একটু, বরং শান্তশিষ্ট রইল। মায়ের সারাটা দিন গেল ঘরের কোণে বসে বসে, না কারোর সাথে এক বাড়িয়ে কথা বলল আর না কোনো কিছুতেই আগ্রহ দেখালো। কেমন একটা নিস্তব্ধতা পার করলো সারাটা দিন সে। কিন্তু বিপত্তি ঘটল সন্ধ্যা অনুষ্ঠান নিয়ে। বাড়ির সকল আত্মীয়, মেয়ে ছেলে উভয় পক্ষ তোড়জোড় দেখে রেডি হচ্ছে রাতের হলুদের ফাংশনের জন্য। মেয়েরা প্রত্যেকে পার্লারে গেলেও ফিয়াকে খানবাড়িতে রাখা হয় রেডি করানোর জন্য, কারণ পার্লারের মেয়েদের বাড়িতে ডাকা হয়েছে ফিয়াকে সাজানোর জন্যে।
ইতিমধ্যে বিউটিশিয়ানরা ব্যস্ত হাত চালিয়ে সাজাচ্ছিল ফিয়াকে, আর সেই সবটা নীরব দর্শক ছিল মায়া। বিনা শব্দে চুপচাপ বসে বসে দেখছিল সবটা। আজ সারাদিন সে ফিহার রুমেই ছিল, বের হয়নি। হৃদ কোথায় আছে তাও জানে না। কাল রাতের পর হৃদ আর আসেনি মায়ার রুমে। মায়াও আগ বাড়িয়ে খবর নিতে আসেনি হৃদের। মেহুর খবরটাও জানে না মায়া। তবে মায়ার ধারণা দুজন একসাথে আছে, কারণ মেহু বাসা থেকে যাওয়ার আগে মায়াকে শুনিয়ে তার মাকে বলে গিয়েছিল আজকে নাকি সারাদিন সে হৃদের সাথে থাকবে, সন্ধ্যাও নাকি একসঙ্গে বাসায় ফিরবে অফিস থেকে। মায়ের সবটা শুনে হা কোনোরূপ প্রতিক্রিয়া জানালো না, বরং চুপচাপ থাকলো। প্রয়োজন মনে করেনি তাই প্রতিক্রিয়া জানানো সে। অসুস্থ মায়ের হঠাৎ ধ্যান ভাঙল ফিহার ডাকে। মায়া চোখ তুলে তাকাতে ফিহা জানালো মায়াকে দ্রুত রেডি হয়ে নিতে। নড়ল না মায়া, বরং স্থির হয়ে বসে থেকে আস্তে করে জানালো একটু পর রেডি হয়ে নিবে। রাত 8টা। ইতিমধ্যে অনেকের সাজগোজের পর্বটা শেষ হয়ে গেছে। সবার যার যার মতো করে হই হুল্লোড় ভাবে ওঠানামা করছে ছাদ থেকে নিচে, নিচ থেকে ছাদ। কোলাহলময় পরিবেশে সফট মিউজিকের গান চলছে। চারিপাশে মেহমানদের আগমনে রমণীর পরিবেশ তৈরি করছে। সেই আমেজের সাথে পাল্লা দিয়ে মেয়েরা সবাই গায়ের লাল পাড়ের হলুদ শাড়ি জড়িয়েছে। ছেলেরা পরল হলুদ পাঞ্জাবি সাদা প্যান্ট দিয়ে। ছেলে মেয়ে উভয় পক্ষে সম্ভব মিল রাখল। তবে ফিহার গায়ে কনে হিসেবে জড়ানো মুসলিম তাঁতের সাদা জামদানি, গায়ের অর্নামেন্টও সাদা পরিহিত। ভিন্নতার মাঝেই মায়াকে দেখা গেল। হেনা খানের আদেশেও মায়াও ভিন্ন রকম শাড়ি পরল। তিনি মায়াকে নিজের পছন্দ করে আনা শাড়িগুলোর মধ্যে একটা পরালো। জামদানি শাড়ি, তবে রংটা ভিন্ন। কলাপাতা রঙা মসলিন তাঁতের পাতলা জামদানি শাড়ি। হলুদ ফর্সা মসৃণ গায়ে কলাপাতা রংটা যেন একটু বেশি ঝলমল করছে মায়ের গায়ে। দ্বিগুণ কালো চুলগুলো পিঠের উপর ছাড়া। দুহাত ভর্তি কলাপাতা রঙা রেশমি চুড়ি পরা হৃদের দেওয়া চুড়িগুলোর সাথে। গলায়ও হৃদের দেওয়া লকেটটি ঝুলানো। কানের ঝুমকা, কপালের টিকলি সবকিছুই কলাপাতা রঙা অর্নামেন্টের। চোখে মুখে রয়েছে হালকা পাতলা সাজগোজ। ডাগর ডাগর আঁখি ভর্তি কাজল টানা। পাতলা ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক। সবকিছুতেই বিষাদময় ভাব কাটানোর চেষ্টা একটু সহজ হয়ে আসলো সবার সাথে। বেশ না, একটু হলো। ভাইয়ের বিয়ে বলে কথা, অযথা মন খারাপে পার করতে চায় না বলে মায়া টুকটাক কথা বলছে সবার সাথে। তবে বেশ কুলাতে পারছে না শারীরিক অসুস্থতা, মানসিক বিষণ্ণতার চাপে। কথা বলতে বলতে হঠাৎই চুপ হয়ে যাচ্ছে মনের চাপা আর্তনাদে। চঞ্চল চাঞ্চল্যকর হাস্যমুখ মানুষগুলো যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তাহলে সকলে টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। সেই মানুষটার দৃষ্টিতে ভিড়ে যায় সহজে। কি হয়েছে ভেবে। মায়ার ক্ষেত্রেও ঠিক তাই হলো। বাড়ির সবাই একই কথা, মায়া কেন এতটা নিশ্চুপ গুমোট হয়ে আছে? কি হয়েছে তার? একই প্রশ্ন করে বিষণ্ণ মায়াকে আরও উদাসীন করে তুলছে সবাই। তবে হেনা খান সবাইকে চিন্তিত মুখে জানায় মায়ার শারীরিক অসুস্থতার কথা, মায়ার জ্বর। তাই সে শান্তশিষ্ট। সবার এত জড় প্রশ্নেও মায়া শান্ত থাকলো। রেডি হয়েও বসে থাকলো ফিহার রুমে ফিহার সাথে। সময় পার হতে হতে রাত 8টা থেকে 8:30 ঘরে যেতে মায়ের পরিবার থেকে মায়ের কাজিন সদস্যরা হাজির হলো ফিহার হলুদ ছোঁয়ার বাটি নিয়ে। প্রাইভেট কারে করে ছেলে মেয়ে একদল সদস্য হাজির হলো খানবাড়িতে। তাদের মুখ্য সদস্য ছিল জুই। গায়ে তারও মুসলিম তাঁতের জামদানি শাড়ি জড়ানো, টুকটুকে লাল শাড়ি। শাড়িটা উপহার হিসেবে সেদিন মেহেরবান দিয়েছিল জুইকে। শাড়ির আঁচল ছেড়ে হাতের ভাঁজে নেওয়া, দুধে আলতা ফর্সা হাত দুটোতে ভর্তি কাচের লাল চুড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, দু চোখ ভর্তি কাজল টানা। কোমরের নিচ অব্দি কালো চুলগুলো ছেড়ে দিল পিঠের উপর। সাথে কানে দুল, কপালে টিকলিটা সহ সেও সবকিছু লাল অর্নামেন্টে পরল। দু হাতে হলুদের ডালা সাজিয়ে জুই সবাইকে নিয়ে হাজির হলো খানবাড়িতে। হিনা খান, মেহেরবান বাকি সবার সাথে নম্রতার সহিত কৌশল বিনিময় করে উপরে গেল ফিহার রুমে। যাওয়ার পূর্বে জুইয়ের হাতে হলুদের ডালাটা হেনার কাছে রেখে গেল। জুইয়ের সাথে আগত বাকি সবাইকে হেনা খান মেহমানদারি করতে লাগলো নিচের ড্রয়িং রুমে বসে। জুই হাসি মুখে ফিহা রুমে গিয়ে জানতে পারলো মায়ের অসুস্থতার কথা। অস্থিরতায় মায়াকে কোমল হাতে আদর করলো সে বড় বোনের মতো। মায়াও জুইয়ের সঙ্গ পেয়ে কিছুটা সহজ হয়ে আসলো নিজের মাঝে। জুই, মায়া, ছায়া, টিয়া সবাই মিলে ফিহাকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো একত্রে রুমের ভেতর। সময়ের মধ্যস্থে জুই একবার ভিডিও কল করে নিল আরিফের কথা অনুযায়ী। জুই আরিফকে ভিডিও কল মিলিয়ে ঠাস করে ফোন গুঁজে দিল ফিহার হাতে। কনে সাজে ফিহা হঠাৎই থমথমে হয়ে গেল জুইয়ের কাণ্ডে। চমকানো ভঙ্গিতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে ফিহার চোখ পড়ল আরিফের গভীর চোখের দৃষ্টিতে। নিঃশব্দে দুজনে চোখাচোখি হয়ে গেল ইতিমধ্যে। বরবেশে আরিফকে সাদা পাঞ্জাবিতে দেখে অসাধারণ লাগলো ফিহার চোখে। চোখ মন দুটোই জোরালো একে অপরের একটু ঝলকে। ফিহা কিছু বলতে গিয়েও বলল না, বরং নিশ্চুপ থেকে মান অভিমানে ঠাস করে কল কেটে দিল তৎক্ষণাৎ।
নিজেদের মাঝে মনোমালিন্য লুকিয়ে পিয়া হাসি মুখে জুয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল সে একটু নিজের বাড়িতে যেতে চায়। তার কিছু পার্সোনাল জিনিসপত্র চৌধুরী বাড়িতে রয়ে গেছে, ফিহার রুমে লকারে রাখা। চাবিটা ফিহার কাছে। তার কিছু পার্সোনাল জিনিসপত্র চৌধুরী বাড়িতে রয়ে গেছে, ফিহার রুমের লকারে রাখা। চাবিটা ফিহার কাছে, সে ছাড়া অন্য কাউকে চাবি দেওয়া যাবে না। তাছাড়া এই মুহূর্তে না গেলে হয়তো কাল বিয়ের চাপে যাওয়ার সময় পাবে না ফিহা। জুই ফিহার কথায় সম্মতি দিলেও বিপত্তি ঘটে ফিহাকে নিয়ে ওই বাড়িতে যাবে কে? মায়া অসুস্থ, সে যেতে পারবে না। জুয়ের যাওয়া সম্ভব না, কারণ তার কখনো ওই বাড়িতে যাওয়া হয়নি। তাছাড়া আয়নের সাথেও তার একটা সম্পর্ক আছে, যেটা এখনো শেষ হয়নি। সেই সম্পর্কের রেস্টে নেই, সে যেতে চায় না ওই বাড়িতে, কখনো না। তাহলে এখন ফিহার সাথে যাবে কে? সম্পূর্ণ কনে সাজে নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে ফিহা। তার পিছনেই কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জুই। সে আসতে চায়নি, মেহেরবানের করা আদেশে এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে তাকে। আজকাল মেহেরবানের আচরণ ঠিকঠাক মতো বুঝতে পারছে না জুই। এই শক্ত তো এই নরম। তাছাড়া এই বাড়ির সাথে তার সম্পর্ক দুটো। ফিহা জুইয়ের ভাবি হলে জুইও সম্পর্কে ফিহার ভাবি হয়, হোক সেটা ছেঁড়া সুতার বাঁধনের মতো। তারপরও একটা সম্পর্ক রয়েছে বাড়ির সাথে তার। সেই সূত্রে আজ প্রথম পা রাখলো জুইয়ের বাড়িতে। বাড়িটি অসম্ভব সুন্দর ডুপ্লেক্স। বাড়ির বাইরের ডিজাইন বলে দিচ্ছে তারা কতটা রুচিসম্মত। জুই খানিকটা অস্বস্তি ফিল করলো নিজের মধ্যে, তাই চেপে গিয়ে ঠিক বরাবর হয়ে দাঁড়ালো ফিহার পিছনে। ফিহা নির্ভীক, তার সম্পূর্ণ মনোযোগ দরজা কলিং বেল চাপার উপর। প্রচণ্ড বিরক্ত সে জানিতে বাড়িতে কেউ নেই আয়ন ছাড়া। বাড়ির সকল সার্ভেন্টও খান বাড়িতে রয়েছে ফিহার পিছনে। ফিহা নির্ভীক, তার সম্পূর্ণ মনোযোগ দরজার কলিং বেল চাপার উপর। প্রচণ্ড বিরক্ত সে জানিতে বাড়িতে কেউ নেই আয়ন ছাড়া। বাড়ির সকল সার্ভেন্টও খান বাড়িতে রয়েছে ফিহার বিয়ে উপলক্ষে। কিন্তু এখন প্রায় 9টা ছুঁই। এত সময় অবধি আয়ন বাড়িতে কি করছে সে ধারণা নেই ফিহার। তবে বড্ড বিরক্ত, রাগান্বিত নিজের ভাইয়ের উপর। ফিহা বিয়ে বলে কথা, অথচ তার নিজের ভাই দেরি করছে তার অনুষ্ঠানে উপস্থিত থাকতে, মেয়েদের মতো সময় নিচ্ছে। ফিহা বিরক্ত হাতে বেশ জোরে জোরে আরো কয়েকবার কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় আয়ন। সেও বেশ বিরক্তি নিয়ে দরজা খুলতেই চোখে পড়ল ফিহার কনে সাজের মুখটা। আয়ন খানিকটা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমের দেয়াল ঘড়িটা দেখে নিল। এই সময় ফিহাকে মোটেও আশা করেনি সেটা তার ভাবমূর্তি দেখেই প্রকাশ পাচ্ছে। আয়ন হতভম্ব মুখ খুলল ফিহাকে কিছু বলতে। তুই এ সময় নিজের বিয়ের টেস্ট সেরে এখানে কেন ফিউ? দরজার সামনে দাঁড়িয়ে রাস্তা ব্লক করে আয়ন প্রশ্নটা করলো ফিহাকে। ফিহা বিরক্তিসূচক দৃষ্টি মেলে নারাজগি প্রকাশ করলো আয়নের উপর। কথায় তেজ দেখিয়ে বলল, ভাইয়া সরো সামনে থেকে, তোমার সাথে আমার কোনো কথা নেই। বাড়িতে বসে বসে বোনের খবর নিতে আসবা না একদম। আমি আমার কাজে এসেছি এখানে। দেখি সরো, রাস্তা দাও আমাদের। এ জুই, আয় তো আমার সাথে। চমকিত গলায় তৎক্ষণাৎ বলে ফেলল আয়ন। জুই এসেছে? আয়ন চমকালো, বিষণ্ণ গলায় প্রশ্ন করলো ফিহাকে। কিন্তু উত্তর পর আগে চোখ গেল ফিহার পিছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা লাল টুকটুকে মেয়েটার দিকে। আয়নের কুচকানো কপালের ভাঁজ সাথে সাথেই শীতল হয়ে গেল জুইকে লাল শাড়িতে দেখে। জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো থমকানো ভঙ্গিতে। সদ্য গোসল করে এসেছিল সে। গায়ে ছাই রঙা টি শার্টটি এখনো অর্ধ ভেজা, চুলের পানিও ঠিক মতো মুছতে পারেনি ফিহার লাগাতার কলিং বেলে চাপার কারণে। কোনো রকম গায়ে কাপড় জড়িয়ে নিচে নেমে এসেছে, সেটা আয়নকে দেখেই বোঝা যাচ্ছে। সবেমাত্র হসপিটাল থেকে ফিরেছিল সে। গোসলটা শেষ করেই সে এক্ষুনি বের হয়ে যেত খানবাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে আগমন ঘটল ফিহার জুইকে নিয়ে। আয়নের বিস্ফোরিত চোখ দুটো জুইয়ের দিকে স্থির করা। ইতস্তত জুই কাচুমাচু ভঙ্গিতে দরজা ধরে ভেতরে ঢুকতে ঢুকে আর চোখে তাকালো আয়নের দিকে। সাথে সাথে চোখ মিলল আয়নের স্থির দৃষ্টির সাথে। হাসপাস করে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিল জুই। ইতস্তত ভঙ্গিতে চৌধুরী বাড়িতে সে প্রথম পা রাখল আয়নের মুখ দর্শনের মাধ্যমে। জুই ফিয়াকে অনুসরণ করে ধীরস্থে ভাবে ফিয়ার রুম অব্দি যেতে যেতে হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই পুনরায় চোখাচোখি হলো আয়নের অদ্ভুত দৃষ্টির সাথে। এবার জুই নিজের দৃষ্টি সরিয়ে দ্রুত পদে হাঁটলো ফিহার রুমের দিকে। পেছনে ঘুরল না আর, সামনেই হাঁটলো। তবে পিছনে 5 আয়ন ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ জুইকে দেখা যায়। আজ কি হুট করে আয়নের দৃষ্টি বদলালো জুইয়ের প্রতি? স্বচ্ছ ভালো লাগা কি আয়নের চোখে দেখা গেল জুইকে নিয়ে? আজকে একটু বেশি সুন্দর লাগছে না জুইকে আয়নের চোখে? নাকি জুই এমনিতেই এত সুন্দর ছিল, শুধু আয়নের চোখে পড়েনি কখনো? হয়তো তাই। তবে এতদিন সে দেখেনি বলে যে আজও দেখবে না সেটাও না, অবশ্যই দেখবে আয়ন। যেহেতু তার দৃষ্টি বদলিয়েছে, তাহলে মন বদলাতে কতক্ষণ? আয়নের চোখ যেহেতু বেহায়া হয়ে গেছে, তাহলে তার মনও বেহায়া হয়ে যাবে, এতটা নিশ্চিত সে। আয়ন পরিপাটি হতে দ্রুত পদে রুমে গেল। গায়ে টি শার্ট ট্রাউজার ছেড়ে জুয়ের সাথে মিল রেখে মেরুন রঙের পাঞ্জাবি পরল সাদা প্যান্ট দিয়ে।
চুলগুলো সেট করে কালো ঘড়ি পরে নিল বাম হাতে। তাড়াহুড়ো করে পুনরায় এসে বসলো ড্রয়িং রুমে সোফার উপর। ঘাড় ঘুরিয়ে একবার ফিহার রুমের দিকে তাকালো। দুজনকে বেরোতে না দেখে খানিকটা কপাল কুঁচকালো। তারপরও কিছু না বলে ধৈর্য নিয়ে বসে থাকলো একসঙ্গে খানবাড়িতে যাবে বলে। আয়নের অপেক্ষা 10 মিনিট পর সিঁড়ি বেয়ে নিচে নামলো ফিহা আর জুই। আয়ন ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। জুই ফিহার পিছন পিছন হাঁটতে আসছে। জুই ফিহার পিছন পিছন হাঁটছে আস্তে ধীরে স্থিরে। হাতে ছোটখাটো একটা শপিং ব্যাগ রয়েছে, হয়তো ফিহার প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো হতে। ফিহা আয়নকে রেডি হয়ে সোফায় বসে থাকতে দেখে নিজের রাগটা কমে এলো। ভাইয়ের প্রতি রাগ না দেখে মিষ্টি হাসলো। শত হলেও তার একমাত্র ভাই বলে কথা, রাগ করে কি থাকা যায়? তাছাড়া আয়নের খানবাড়িতে না যাওয়ার কারণটা সবারই জানা, তাই অযথা ভাইকে প্রেশার ক্রিয়েট করাটা ঠিক না বলেই মনে করলো সে। ফিহা বেশ হাসি খুশি মুখে আয়নকে তাড়া দিল বের হওয়ার জন্য, কিন্তু আয়ন নড়ল না, স্থির হয়ে বসে রইল। ফিহা পুনরায় তাড়া দিল, কিন্তু এতেও আয়নের নড়চড় দেখতে না পেয়ে খানিকটা কপাল কুঁচকালো। ফিহা তাড়া দিয়ে বলল, কি হয়েছে ভাই, চলো, বসে আসো কেন? দেরি হচ্ছে তো আমাদের। আয়ন কথাটা শুনেও যেন শুনল না, স্থির বসে থেকে তেরামি করে বলল, শাড়ি পরে গেলে আমি যাব না। ফিহার মাথায় যেন ছোটখাটো বজ্রপাত হলো আয়নের কথায়। তার বিয়েতে সেই শাড়ি পরতে পারবে না, এটা কোনো কথা? অযৌক্তিক অবিশ্বাস্য শুনল না ফিহার কাছে আয়নের কথাটি। ভাই, তোমার মাথা ঠিক আছে? আজকে আমার হলুদের ফাংশন, আর আমি যদি শাড়ি না পরি তাহলে শাড়ি পরবে কে শুনি? আগের ন্যায় একই ভঙ্গিতে বলে ওঠে আয়ন। আমি জানি না, তোরা শাড়ি পরে গেলে আমি যাব না। বিচ্ছিরি বিদঘুটে লাগতে দেখতে। শাড়ি চেঞ্জ করলে যাব, নয়তো না। আয়ন যে কাকে শাড়ি চেঞ্জ করতে বলেছে সেটাই বুঝলো না ফিহা। অজ্ঞাত ফিহা আয়নের কথায় কাঁদো কাঁদো হলো তৎক্ষণাৎ। নিজের দিকে তাকে এবার সত্যি সত্যি কান্না আসলো তার। আরিফ পছন্দ করে কিনে দিয়েছে তাকে এই শাড়িটা হলুদের অনুষ্ঠানে পরার জন্য। এত সুন্দর করে সাজলো, সবাই সুন্দর সুন্দরও বলল ফিহাকে, অথচ আয়ন বলছে বিচ্ছিরি বিদঘুটে লাগছে। ভাই, আমি কিন্তু এখানে কেঁদে দিব। তুমি আমাকে শাড়ি খুলতে বলছো আমার বিয়েতে, আর আমার বিয়ে আর আমি শাড়ি পরবো না, এটা হয় বলো? এই শাড়িটি আরিফ আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, এখন যদি এটা খুলে ফেলি তাহলে আরিফ কষ্ট পাবে। বোঝার চেষ্টা করো, আমি কনে হয়ে যদি শাড়ি না পরি তাহলে বিষয়টা খারাপ দেখাবে ভাই। আয়নের মূলত ফিয়াকে নয় জুইকে শাড়ি চেঞ্জ করানোটাই ছিল মূল উদ্দেশ্য। এবার ফিহার করুণ কণ্ঠের কথাগুলো শুনে সে খানিকটা নরম হয়ে আসার ভাব করলো। বুঝালো ফিহার কথা তার মনে ধরেছে। ফিহা করে যেহেতু, তাই আপাতত তার শাড়ি চেঞ্জ না করলেও চলবে। আয়ন আর চোখে জুয়ের কুচকানো দৃষ্টি দেখে নিয়ে ফিহাকে বলল, তাহলে তুই ছাড়া বাকিদের বল শাড়ি চেঞ্জ করতে, তাহলে আমি যাব, নয়তো যাব না। ভাই, আমি ছাড়া এখানে কে আছে শাড়ি পরা যে চেঞ্জ করবে? জুই তো বাসা থেকে শাড়ি পরে এসেছে এখানে, তাহলে জুইয়ের চেঞ্জ করা কি ঠিক হবে ভাই? জুই বোন আমার, তুই শাড়ি চেঞ্জ করে আমার একটা ড্রেস পরে নিবি প্লিজ। এতক্ষণ যাবৎ জুই চুপ থাকলো, এবার আর থাকলো না। ফিহার কথার প্রচণ্ড প্রতিক্রিয়া জানালো জোরে সোরে, নাকচ সুরে বলে উঠল তৎক্ষণাৎ, আমি মোটেও শাড়ি চেঞ্জ করতে পারবো না ফিহা আপু। তোমার ভাই গেলে যাবে, না গেলে নাই। শুভ ভাই বলেছে আমাকে নাকি এই শাড়িটি ভীষণ সুন্দর লাগছে, তাই এই শাড়ি খোলা যাবে না আমার। জুয়ের কথা শেষ হবার আগেই তেজ দেখিয়ে দাঁড়িয়ে গেল আয়ন। শক্ত গলায় বলল, আমি যাব না কোথাও। আয়ন ঘুরে সামনের দিকে হাঁটতেই ভেবাচাকা খেয়ে গেল ফিহা। কাঁদো কাঁদো ভঙ্গিতে আয়নের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আয়নের মুড বোঝার চেষ্টা করতে ফিহার কানে শোনা গেল জুয়ের পুনরায় তাড়া দেওয়ার কথাগুলো। ফিহা ঘাড় ঘুরিয়ে জুয়ের দিকে তাকাতেই জুই তাড়া দিয়ে বলল, ফিহা আপু ছাড়ো তো, তোমার ভাইয়া যাওয়ার দরকার নেই। চলো আমরা একাই চলে যাই, শুভ ভাইয়া অপেক্ষা করছে আমার জন্য। চলো চলো। জুয়ের কথায় আয়ন আর গেল না কোথাও। উল্টো হেঁটে পুনরায় ধূপ করে এসে জায়গায় বসে পড়ল। এই মেয়ে যে এর সোজা কথার মেয়ে না, সেটা আরো আগেই বুঝতে পেরেছিল আয়ন। তবে আয়নও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, একটু তেরামি তো সেও করতে জানে। আয়নকে পুনরায় সোফায় বসতে দেখে হতবাক হলো ফিহা। সে কিছু বলবে তার আগে আয়ন গম্ভীর মুখে জানালো সে এই মুহূর্তে কফি খাবে, তাকে কফি করে দিতে। আয়নের কথায় ফিহা পড়ল বিপাকে। একবার নিজের দিকে তাকালো সে। শাড়ির সাথে ভারী ভারী অর্নামেন্ট জড়ানো ফিহার গায়ে কনে হিসেবে, মুখেও ভারী মেকআপের সাজ। এসব নিয়ে কিচেনে যাওয়া মানে সবকিছু নষ্ট করে দেওয়া। ফিহা করুণ চোখে আয়নের দিকে তাকালো, গলায় কান্না জড়ানো ভাব টেনে বলল, ভাই, তোমার কি আজই সব কিছু খেতে আর বলতে ইচ্ছে করছে? আমার গায়ে এত ভারী অর্নামেন্টস নিয়ে কিভাবে তোমার জন্য কফি বানাবো বলো? আমি কি জানি,
আমি কফি না ফেলে আমি কোথাও যাব না। ফিহার হতাশ দৃষ্টি আয়নের দিকে তাক করলো। সে এতটা বুঝতে পারছে না যে আজ হঠাৎ করে আয়নের কি হলো, আর কেনই বা এতটা তেরামি করছে। সে তো এমন না, তাহলে হলো কি তার? অসহায় ফিয়া নিজের করুণ দৃষ্টি আয়নের উপর থেকে সরিয়ে তাকালো জুঁয়ের কুচকানো দৃষ্টির উপর। জুঁইকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল একবার। না, জুঁইয়ের গায়ে তেমন কোনো ভারী অর্নামেন্ট নেই। তার মানে জুঁই আয়নের জন্য কফি বানাতে অসুবিধা হবে না। ফিহা অনেকটা করুণ গলায় অনুরোধ করলো জুঁইকে আয়নের জন্য কফি বানাতে। জুঁই প্রথমে নাকচ করতে গিয়েও করতে পারল না ফিহার অসহায় ফেসটা দেখে। জুঁই অনেকটা বাধ্য হয়ে হাঁটলো ফিহার দেখানো কিচেন রুমের দিকে কফি বানাতে। এই অসভ্য ডাক্তার সবসময় জুঁইকে কাজ করানোর ধান্দায় থাকে। কই, জুঁই আজ তাদের বাড়িতে প্রথম আসলো, তাকে একটু খাতিরদারি বা যত্ন করবে তা না, উল্টো জুঁইকে দিয়ে কাজ করাচ্ছে। ভদ্রতা বলতেও জানা নেই এই অভদ্র লোকের। অসভ্য ডাক্তার কি আর ভদ্রতা জানে নাকি? বাড়িতে আসা মেহমানকেও আপ্যায়ন করতে জানে না। ছে! জুঁই কিচেন রুমে ঢুকে যথারীতি বিস্মিত হলো। খুবই বড় ও সুন্দর স্বচ্ছ একটা কিচেন রুম। প্রতিটা জিনিসপত্র যেন নিজ হাতে সাজানো গোছানো। হয়তো মেহেরবানির হাতের ছোঁয়ায় সবকিছু এতটা পরিপাটি। জুঁই গোল গোল চোখে চারিপাশটা একটু পরখ করে নিল। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা কাঁধের উপর তুলে পাকা গিন্নিদের মতো কোমরে গুজে দিতে দিতে সামনে আগালো। জামদানি পাতলা শাড়ি, তার একটু আগুন লাগলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই সতর্কতা অবলম্বন করেই কোমরের শাড়ি আঁচল গুজে নিল। গ্যাস জ্বালিয়ে পাতিল বসালো। ট্যাপ ছেড়ে পাতিলে পানি ঢালতেই আয়নের প্রবেশ ঘটল কিচেন রুমে। জুঁই ট্যাপ থেকে পানি নিয়ে ঘুরতেই বাড়ি খেলো আয়নের বুকের সাথে। অসাবধানতায় জুঁইয়ের হাতের পাতিলটি তৎক্ষণাৎ পড়ে গেল বেসিনের মধ্যে। চমকানো ভঙ্গিতে জুঁই পুড়ে তাকাতেই চোখে পড়ল আয়নের তীক্ষ্ণ দৃষ্টি। জুঁই কপাল কুচকালো, ভ্রু নাচে ইশারা করে কি হয়েছে। আয়ন জুঁইয়ের ইশারা বুঝে না বুঝার ভান করে বলে, কিছু হয়নি জুই, আপনি কফি বানান। তাহলে সামনে থেকে শুন, আমাকে ঠিকঠাক কাজ করতে দিন। সামনে থেকে সরতে পারবো না, আমার এখানেই দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছে। আপনি বরং আমার পাশ কেটে কেটে কাজ করুন জুই। জুঁই বিস্মিত হলো আয়নের কথায়। এটা কোনো কথা? এত বড় কিচেন রুম রেখে তার গা ঘেঁষে দাঁড়ানোর কোনো মানে হয়? জুঁইয়ের কাজ করতে সমস্যা হচ্ছে না? আজব। জুঁই বিরক্ত বোধ করলো আয়নের কাণ্ডে। তারপরও সে মুখ ফুটে আয়নকে কিছু বলল না, বরং ট্যাপ থেকে পানি নিয়ে আয়নকে ঘুরে গিয়ে গ্যাসে বসালো। বাকি জিনিসপত্র আয়নকে পাশ কাটিয়ে নিচ্ছে ড্রয়ার থেকে। সবকিছুই সামনে ছিল তাই। আয়ন স্থির দাঁড়িয়ে জুঁইকে দেখছে। দুজনেই পাশাপাশি গা ঘেঁষে দাঁড়ানো। জুঁই পুনরায় আয়নকে পাশ কাটিয়ে কফির মগ নিল র্যাক থেকে। আয়নের পাশাপাশি দাঁড়াতে জুঁইয়ের কানে শোনা গেল আয়নের খাপছাড়া কথা। জুই, আপনি আজকে গোসল করেছিলেন? জুঁই চমকে উঠে আয়নের দিকে তাকিয়ে বলল, মানে ওয়েট, আমি চেক করছি। কথাটা বলতে বলতেই হুট করে আয়ন ঝুঁকে পড়ল জুঁইয়ের দিকে। হাত দিয়ে জুঁইয়ের কাঁধ থেকে চুলগুলো সরিয়ে সেখানটায় নিজের নাক ছোঁয়ালো আলতো করে। আয়ন নিঃশ্বাস টানল। জুঁই কেঁপে উঠল। আয়নের হঠাৎ বেগতিক ছোঁয়া আর তীব্র কম্পন সৃষ্টি হলো জুঁইয়ের সমস্ত সত্তা কাঁপিয়ে। আকস্মিক ঘটনায় জুঁইয়ের হাত থেকে কফির খালি মগটাও পড়ে গেল ফ্লোরে। ধ্যান ভাঙল আয়নের। স্বাভাবিক ভঙ্গিতে পুনরায় সোজা হয়ে দাঁড়ালো জুঁইয়ের সামনে। জুঁইয়ের স্তব্ধতা চোখ দুটো অপেক্ষা করে বলে উঠল, না, মনে হচ্ছে আজকে গোসল করেছেন। যাক, আজ অন্তত একটা ভালো কাজ করেছেন আপনি। আসলে আমি খুব চিন্তায় থাকি আপনার গোসল করা নিয়ে জুই। এই জন্য শিওর হয়ে নিলাম আপনি সত্যি গোসল করেছেন কিনা। এবার বলুন তো, সত্যি গোসল করছেন নাকি পারফিউম মেখে চলে এসেছেন? কোনটা? সত্যি বলবেন, আমি কিন্তু টেনশনে আছি। দেখে গেল আপনি গোসল না করে করে শরীরে ময়লা করে ফেললেন, তখন তো আবার আমাকে ভুক্তভোগী হতে হবে, তাই না? এই জন্যই বলছি, রোজ রোজ গোসল করবেন, নিজের যত্নও নেবেন, অন্যের সম্পদ মনে করে, কেমন? হতবিহবল জুঁই হতবাক দৃষ্টি ফ্যাল করে তাকিয়ে থাকলো আয়নের দিকে। এই অসভ্য ডাক্তার যে অসভ্য কথায় ওস্তাদ সেটা জুঁই আরো আগেই বুঝতে পেরেছিল। প্রত্যেকবার তার গোসল নিয়ে খোঁটা দেয়। রোজ রোজ সাবান শ্যাম্পু করে গোসল করেও জুঁইকে এত অসহ্য লোকের কাছে গোসলের খোঁটা শুনতে হয়। জুঁই চোখ মুখ কুচকে কিছু বলবে তার আগেই আয়ন পুনরায় বলে, আরে জুই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমার কপি করে দিন দ্রুত। ইতস্তত জড়ানো গলায় মিনমিন স্বরে বলল জুঁই। আপনি বাইরে যান প্লিজ, আমি আপনার জন্য কফি ড্রয়িং রুমে নিয়ে আসছি। প্লিজ আপনি যান। জুঁইয়ের কথায় পাত্তা দিল না আয়ন, বরং জুঁইয়ের পাশেই কিচেনে খালি জায়গায় লাফিয়ে উঠে বসল সে। হাত বাড়িয়ে ফলের ঝুড়ি থেকে আপেল নিয়ে সেখানটায় কামড় বসাতে বসাতে বলল, আমি গেলে হবে না তো জুই, আমাকে এখানেই থাকতে হবে। আসলে আমার আপনার সাথে বেশ গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার আছে, যেটা না বললে নয়। আজকাল আমি বেশ চিন্তায় আছি। হ্যাঁ, আপনাকে ছাড়া সমাধান পাচ্ছি না। আসলে আপনার একটু হেল্প চাই আমার। কি করবেন তো?
হেল্প আমাকে জুই? আয়নের কথায় নড়ে চড়ে দাঁড়ালো জুই। আয়নের হেল্প চাওয়ার বিষয়টা যথারীতি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না জুয়ের। তীব্র অবিশ্বাস নিয়ে বলল জুই। আমার সাহায্যের প্রয়োজন, তাও আপনার? সত্যি? জুয়ের কথায় বেশ সিরিয়াস মুড নিয়ে বলল আয়ন। হ্যাঁ, আপনার সাহায্যরই তো দরকার আমার জুই। আসলে জুই, আপনি যে আমাকে আপনার দিনমোহরে 20 লাখ টাকা দিলে গিফট না টিপ হিসেবে বউ নিয়ে হানিমুন করার জন্য, সে আইডিয়াটা বেশ দারুণ লেগেছে আমার। তাই ভাবলাম না, এবার সত্যি সত্যি বিয়ে বউ হানিমুন করা দরকার আমার। বয়স হচ্ছে ভেবে আপনার 20 লাখ টাকা দিয়ে ভালো সুন্দর একটা হানিমুন প্যাকেজ নিলাম। ভাবলাম না, এবার হানিমুনটা করেই ফেলি। যেহেতু টিপ পেয়েছি 20 লাখ টাকা, সেহেতু সেটা বিফলে দেওয়া ঠিক হবে না। কিন্তু সমস্যা হলো, হানিমুন প্যাকেজে এন্ট্রিতে বইয়ের নাম লিখতে গিয়ে মনে হলো, আরে আমার তো বই নাই, হানিমুনে যাব কীভাবে? আপনি জানেন জুই, বউ নাই ভেবেই আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম। তারপর কত করে নিজের জন্য একটা বউ খুঁজলাম, কিন্তু আফসোস পেলাম কই। একটা মেয়েও আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আবার যারা রাজি হচ্ছে তাদের নাকি আপনার 20 লাখ টাকার হানিমুন প্যাকেজ হবে না। সেজন্য আমাকেও রিজেক্ট করলো সবাই। বউ ছাড়া এবার কষ্টের রাতগুলো পার হচ্ছে না জুই। তাই আমার জন্য বউ খুঁজে দায়িত্বটা আপনাকে দিতে চাই। আপনি একটা ভালো মেয়ে খুঁজে দেবেন, যার আপনার দেয়া 20 লাখ টাকার হানিমুন প্যাকেজে পুষবে, তেমন একটা মেয়ে খুঁজবেন, কেমন? আয়নের দীর্ঘ কথায় লজ্জায় চোখ মুখ গুজে গেল জুয়ের। দাঁড়িয়ে থাকাটা যেন অসম্ভব হলো আয়নের নির্লজ্জ খাপছাড়া কথায়। বউ ছাড়া রাত পার হচ্ছে না তার? কি অসভ্য কথাবার্তা! আয়নকে নিজের লজ্জিত মুখটা দেখাতে চায় না বলে জুই পাশে ঘুরে দাঁড়ালো। গলায় খানিকটা তেজ টানার চেষ্টা করে বলল। আমি কেন আপনার জন্য মেয়ে খুঁজতে যাব? আমি পারবো না। আয়ন হাত বাড়িয়ে তৎক্ষণাৎ টানলো জুইকে নিজের দিকে। জুই চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল। আয়নের হঠাৎ হাত ধরে কাছে টানায়। দুজনাই মুখামুখি। জুই লজ্জা চোখ মুখ গুজে যেতেই আয়ন ভারী কণ্ঠে বলল। পারবো না বললে তো হচ্ছে না জুই। হানিমুনের আইডিয়াটা আর টাকা দুটোই কিন্তু আপনি দিয়েছেন আমাকে। এবার আপনার দায়িত্বের মধ্যে পড়ে আমার জন্য মেয়ে খোঁজাটা। আরে বেশি কিছু খুঁজতে হবে না মেয়ের মধ্যে। আমার সিম্পল মেয়েই পছন্দ। যেমন ধরেন, কোনো আদর্শ বাবার জেদ্দি মেয়েটে হলে তো আরও ভালো হয় জুই। আসলে আমি শান্ত শিষ্ট ছেলে তো, তাই আমার বউটা যদি একটু জেদ্দি টেদ্দি হয়, তাহলে জীবনটা কাটবে রসিকতায়। তারপর আমি হলাম কালো মানুষ, তাই বউটা যেন একটু বেশি সাদা টাদা হয়, আপনার মতো আর কি। নয়তো আমার বাচ্চা কাচ্চা আবার কালো হতে পারে বাবার মতন। সেফটি হিসেবে সুন্দরী বউ লাগবে জুই। তবে বউয়ের বেশি হাইট না হলেও চলবে। এই যেমন ধরেন আপনার মতো লম্বা হলেও চলবে। আসলে আমি লম্বা মানুষ তো, তাই বউ একটু ছোটই পছন্দ। আরেকটা জিনিস জুই, মেয়েটা যেন কেশবর্তী হয়, যার লম্বা চুল থাকবে কোমরের নিচে অব্দি এমন। তারপর মেয়েটার গলার বাম দিকে আর কোমরের ডান দিকে একটা করে তিল থাকতে হবে কিন্তু। এরপর আমাকে একদিন ভীষণ চমকে দিতে হবে। যেমন ধরেন, হঠাৎ দরজা খুলে দেখলাম দরজার সামনে লাল টুকটুকে আমার বউ হাজির। তারপর আমি যেন স্বামী স্বামী ফিল নিয়ে বউয়ের সাথে কিচেনে বসে থাকি। এমন মেয়ে খুঁজবেন আমার জন্য জুই, কেমন? আসলে মেয়ে কিন্তু আমার এমনই লাগবে। দেখেন তো জুই, খোঁজ করে এমন মেয়ে আপনার চারপাশে আছে কিনা, বিয়ে করবো আর কি। আয়নের কথা দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না জুয়ের। আয়নের দীর্ঘ কথায় যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জুইকে উদ্দেশ্য করেছে সেটা বেশ ভালোই বুঝতে পারল জুই। প্রচন্ড লজ্জায় নুয়ে যেতে জুইয়ের হঠাৎ মাথায় আসলো আয়নের বলা কোমরের ডান পাশে তিল থাকতে হবে। জুইয়ের কোমরের ডান পাশে তিল আছে সেটা আয়নের জানার কথা নয়। ধরফড়িয়ে জুই নিজের লজ্জার কথা ভুলে কোমরের দিকে তাকাতে চমকে উঠল। শাড়ির আঁচল কোমরে গুজে দেওয়ার ফলে জুইয়ের কোমরের ডান পাশ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। চোখের সামনে তিলটাও দৃশ্যমান হয়ে আছে। হতভম্ব জুই তড়িঘড়ি করে শাড়ির আঁচল ছেড়ে দিয়ে আয়নের দিকে তাকাতেই চোখ পড়ল আয়নের ঠোঁট কামড়ানো দুষ্টু হাসি। দুঃখ কষ্টে লজ্জায় জুয়ের ঠোঁট উল্টিয়ে কাদার উপক্রম হলো। জীবনে কখনো এতটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়নি সে। জুই দৌড়ে বের হয়ে যেতে নিলেই হাত টেনে ধরল আয়ন। পুনরায় জুইকে টেনে নিজের কাছে আনতে লজ্জায় জুই নেতিয়ে পড়ল আয়নের বুকে। আয়ন ঠোঁট প্রসারিত করে দুষ্টু হেসে দু হাতে জুইকে জড়িয়ে নিতে নিতে পুনরায় বলে। জুই, আমার কিন্তু এবার সত্যি বউ লাগবে। রাতে ঘুমাতে পারে না, সমস্যা হয়। বউটা না হলেই নয়। বউ থাকলে রাতে চোরাচুরি করে ঘুমোতে পারবো, সেই চিনতে চিনতে আমি বিছানায় ছটফট করি। আপনি শুধু মেয়ে খুঁজে রাখবেন জুই। দরকার হলে বউকে আমি বাসায় থেকে উঠিয়ে নিয়ে আসবো। তার আদর্শ বাবা
রাজি টাজি না হলে তারপরও আমার কিন্তু সত্যি সত্যি বউ লাগবে। জুই, আজকাল আপনিও ঠিকঠাক গোসল করছেন না, আমার কিন্তু দায়িত্বে পড়ছে আপনার রোজ রোজ গোসল করাটা নিশ্চিত করতে। একটা মানুষ এভাবে ময়লা হয়ে আমার সামনে ঘুরবে, সেটা তো আর মেনে নেওয়া যায় না, তাই না? আমি কিন্তু আপনার সকাল সকাল গোসল করলে বিষয়টি লক্ষ্য রাখবো, কেমন? সারা রাত কারণ দিব, সকালে গোসল করাবো, সচেতন নাগরিকের ভূমিকা পালন করব। আয়নের পরপর খাপছাড়া কথা এবার শব্দ করে কেঁদে উঠে জুই। লজ্জায় সে আয়নের সামনে থেকে হেঁটে যাবে কিভাবে সেই চিন্তায় কেঁদে ওঠে আয়নের বক্ষতলে। জুয়ের হঠাৎ কান্নায় শব্দ করে হেসে ওঠে আয়ন। তার দু হাতের বাঁধন আরো দৃঢ় করতেই জুয়ের কান্নাও জোরালো হলো। হৃদ আসলো 9:30টার দিকে বাসায়। অনেকটা ফুরফুরে মেজাজে আছে সে আজ। বিয়েবাড়ির মানুষের ভিড় ডিঙিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে হৃদের পেছন পেছন মেহু ঢুকলো খানবাড়িতে। হৃদ পিছনে ঘুরে দেখেনি মেহুকে। যেহেতু চারিপাশে মানুষের প্রচন্ড আনাগোনা বেশি, তাই কে কোথায় থেকে আসলো সেটা নিশ্চয়ই হৃদের দেখার বিষয় নয়। হৃদ সামনের দিকে হেঁটে যেতে যেতে চারিপাশে গম্ভীর চোখ বুলাতেই মা হেনা খানের পিছনে লুকিয়ে যায়। হৃদের চোখে সামনে পড়ল না। হৃদ পুনরায় চারিপাশে সূক্ষ্ম চোখ বুলালো মায়ার খোঁজে অনুসন্ধান করে। বিয়েবাড়ি যেহেতু তাহলে অবশ্যই তার বউটাও আশেপাশে কোথাওই থাকার কথা। মায়া হেনা খানের আঁচল ধরে পিছনে লুকিয়ে থাকলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হৃদ ড্রয়িং রুম দিয়ে না গেল। মায়া তখন দেখেছে মেহুকে হৃদের পিছন পিছন বাসায় আসতে। নিশ্চয়ই দুজন একসাথে ছিল সারাদিন। কই মায়া যে সারাদিন অসুস্থ ছিল, না খেয়েছিল, সেই খবর কি হৃদ নিয়েছে? একবারও নেয়নি তো। তাহলে মায়া কেন বেহায়ামি করে হৃদের সামনে যাবে? না, সে কারো সামনে যাবে না, বরং মায়া নিজেকে আড়াল করে রাখবে হৃদের থেকে। সবাই ভালো আছে যার যার মতো করে। তাহলে মায়া কেন একটা দুঃখে থাকবে? মায়াও সুখী মানুষ, ভালো থাকার অধিকার তারও আছে। মায়া কারো কাছে যাবে না, হৃদের কাছে তো ভুলেও যাবে না। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।